হ্যালো দেবজ্যোতি, কি খবর, কেমন আছো? ভালো আছো? তুমি কেমন আছো বলো, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। শুভ বিজয়া। শুভ বিজয়। পুজো কেমন কাটলো বলো? পুজো ভালো কেটেছে, তোমার কেমন কাটলো বলো? আমারও ভালোই কেটেছে। তো আজকে 11 অক্টোবর, আজকে আমরা কথা বলবো হচ্ছে অমিতাভ বচ্চনকে নিয়ে। সুপারস্টার অফ দ্য মিলেনিয়াম, বিগ বি, অ্যাংরি ইয়াং ম্যান, অনেক নাম আছে ওনার। এবং আমার মনে হয় তোমার চ্যানেলেও তোমার অনেক ভিডিওর মধ্যে ওনার কথা উঠে এসছে বারবার। আমাদের পডকাস্টেও উঠে এসছে। আর আমি আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও বানিয়েছি অনেক আগে, 2019 সালে 20 সালে আই থিঙ্ক ওরকম সময় ডেডিকেটেড কিছু ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, তো ওনাকে নিয়ে অনেকবারই কথা হয়েছে, বাট আজকেও আমরা ওনাকে নিয়ে আর কি ডিটেলে ওনার ফিল্মোগ্রাফি নিয়ে আলোচনা করবো, ওনার স্টার্টআপ নিয়ে আলোচনা করবো। তো দেবজ্যোতি, আমি দেখো অমিতাভ বচ্চন বললেই প্রথমে অ্যাংরি ইয়াং ম্যান এবং সালিম জাভেদের কথা মাথায় চলে আসে। ওই যে এরাটা জঞ্জির, দিওয়ার, ত্রিশূল, কালা পাথর, ঠিক আছে। তো এই ছবিগুলোর কথা প্রাইমারিলি প্রথমে আসে, বাট আমি তার আগে মানে প্রি জঞ্জির একটু এরাটাতে চলে যেতে চাই। এবং আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি কি ওই সময়কার ছবি দেখেছো অমিতাভ বচ্চনের, মানে প্রি জঞ্জির এরা, সেই সময়কার? প্রি জঞ্জির আমি কিছু ছবি দেখেছি। অমিতাভ বচ্চনের কেরিয়ার কিন্তু স্টার্ট খুব বাজে ভাবে হয়েছিল। তার 13টা সিনেমা প্রথম ফ্লপ যায় এবং একটাই সাকসেসফুল হয়, আনন্দ, যেটাতে রাজেশ খান্না লিড স্টার ছিলেন সেই সময়, অনেক বড় স্টার। উত্তম কুমার এবং অমিতাভ বচ্চনের কিন্তু এটা ভীষণ মিল। তাদের প্রথম দিকের প্রত্যেকটা সিনেমা ফ্লপ, তারপরে তারা নিজেদের রেসপেক্টিভ ইন্ডাস্ট্রির মহানায়ক হচ্ছে। তো সব মানে প্রি জঞ্জির যে এরাটা বললে, সেটাই সব থেকে উল্লেখযোগ্য সিনেমা অবশ্যই আনন্দ, ক্লাসিক সিনেমা, ঋষিকেশ মুখার্জি। তা বাদ দিয়ে সাউথ হিন্দুস্তানি যে সিনেমাটা, সেটা কিন্তু সেই সময় দাঁড়িয়ে মানে সেই সময়কার ইন্ডিয়ার যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, লেট সিক্সটিজে বলছি, আই থিঙ্ক সাউথ হিন্দুস্তানি 1969-এ এসেছিল অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা। তো ওটা দেখেছি। আর বম্বে টু গোয়া দেখেছি, এই এই তিন চারটে দেখেছি। বাট মেন যে ইয়েটা মানে তুমি বললে এটা হচ্ছে ওই মানে আমরা অমিতাভ বচ্চনকে মনে রাখি কেন, ওই জঞ্জির থেকে কুলি অব্দি, ওই 1973 থেকে 1983 যে মানে এক্সট্রাঅর্ডিনারি গানটা ছিল। বাট তার আগে যদি বলো, অবশ্যই আনন্দ। না, আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই, মানে আমি জানি না তুমি জানো কিনা এটা, যে উনি একটা সময় প্রচুর থ্রিলার ছবি করেছেন, জানো তো? প্রচুর থ্রিলার ছবি করেছেন। হ্যাঁ, মানে তখন আর কি হি ওয়াজ নট দিস অ্যাংরি ইয়াং ম্যান। তার আগে একটা সিনেমা এসেছিল, ছবিটার নাম ছিল পারবানা বলে, ঠিক আছে, যেখানে অমিতাভ আচ্ছা বচ্চন আচ্ছা ওয়াজ দ্য হ্যাঁ ভিলেন, হ্যাঁ। ঠিক আছে। তো তুমি যদি শ্রীরাম রাঘবানের ছবি দেখো, জনি গদ্দার, ঠিক আছে, তো জনি গদ্দারের পারবানার প্রচুর রেফারেন্স আছে। যে একটা জায়গা আচ্ছা থেকে একটা জায়গায় মানে খুন করতে যাচ্ছে, তো কি করে ওই টাইমের মধ্যে পৌঁছাবে এবং খুন করে আবারও মানে হোটেলে ফিরে আসবে, যাতে অ্যালিবাইটা ওরকম দেখাতে পারে যে আমি ওই সময় ওই শহরে ছিলামই না, যেটা জনি গদ্দারের নীল নীতিন মুকেশ ক্যারেক্টারটা করে। সেই জিনিসটা ওখানে ছিল। খুব ইন্টারেস্টিং ছবি আচ্ছা। পারবানা। খুব মানে আননোন ছবি অমিতাভ বচ্চনের ফিল্মোগ্রাফিতে, মানে এখনকার জেনারেশন তো জানেই না। পারবানা বলে একটা ছবি আছে। একটা ছবি আছে বেনাম বলে, ঠিক আছে। বেনাম ছবিটা হচ্ছে বেসিক্যালি অ্যালফ্রেড হিচককের একটা ছবি আছে না, ম্যান হু নিউ টু মাচ, দ্য ম্যান হু হ্যাঁ নিউ হ্যাঁ। টু মাচ, ঠিক আছে। ওটার অ্যাডাপ্টেশন ছিল, কাইন্ড অফ রিমেক বলা যেতে পারে। তো ওই বেনাম আচ্ছা বলে একটা ছবি আছে। তারপরে আরেকটা আই থিঙ্ক ছবি আছে, ওটার নাম হচ্ছে গেহেরি চাল বলে, গেহেরি চাল। তারপরে একটা ছবি আছে বন্ধে হাত। এই চার পাঁচটা ছবি মানে একদম পুরো থ্রিলার জোনের মধ্যে, আউট অ্যান্ড আউট থ্রিলার, ডেফিনেটলি বলিউডিশ থ্রিলার, মানে তার মধ্যে গান রয়েছে, এ রয়েছে, রোমান্টিক অ্যাঙ্গেলস অনেক কিছু রয়েছে, ডাবল আইডেন্টিটির ব্যাপার রয়েছে, এরকম নানান রকম অ্যাঙ্গেল রয়েছে। তো এই ছবিগুলো কিন্তু ওই সময় অমিতাভ বচ্চন একটা মানে করেছিল। মানে কিছু ছবি হয়তো জঞ্জিরের পরবর্তীতে রিলিজও করেছে, মানে সবই হুম আগে করেছে, বেনাম আই থিঙ্ক জঞ্জিরের পরেই রিলিজ করেছে। বাট হুম। দোজ ফিল্মস মানে তখনকার দিনে তো ছবি অনেক বছর ধরে হতো, তো হ্যাঁ তাই মানে সেটা আর কি শুরু হয়ে গেছিল আগে বা সমসাময়িক সময় আর কি। তো এই অ্যাংরি ইয়াং ম্যানটা এস্টাবলিশ হওয়ার আগে অমিতাভ বচ্চন কিন্তু পর পর অনেকগুলো থ্রিলার ছবি করেছিল, যেটার ব্যাপারে সচরাচর লোকে জানে না আর কি, মানে খুব একটা। হ্যাঁ, এটা এটা সত্যি তো মানে আমিও জানতাম না ভালো করে। তো উম, এই একটা আর বিষয় এবং আর বলো। উনি কিন্তু এই প্রি জাঞ্জির এরাতে প্রচন্ড রোমান্টিক ছবি, সিরিয়াস ড্রামা ছবি এগুলোও খুব করেছেন। মানে তুমি যদি দেখো, একটা ছবি ছিল, এটাও খুব আননোন একটা ছবি, মানে কেউ কথা বলে না সেইভাবে, ছিল সংযোগ বলে একটা ছবি আছে, সংযোগ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তারপরে সদাগর বলে একটা ছবি আছে, ঠিক আছে। সদাগর ছবিটাতে হচ্ছে কি, ও মানে গুড় বিক্রি করে, মানে ওই আখের রস বার করে, তারপরে দিয়ে ওটা দিয়ে, আচ্ছা। আখের রস নয় সরি, ওই গাছের উপর থেকে ওই যে এ নামায় না গো, পাতা থাকে, খেজুরের রস, খেজুরের রস। হ্যাঁ খেজুরের রস না বিক্রি, এ থেকে গুড় বানায়, গুড় বানিয়ে বিক্রি করে। নূতন ছিল না, নূতন হিরোইন ছিল ছবিটাতে। তো সদাগর আচ্ছা বলে একটা ছবি আছে, ওখানে অমিতাভ বচ্চন আচ্ছা। হচ্ছে পুরো মানে গ্রামের লোক, একদম লুঙ্গি পরে, ঠিক আছে, মুসলিম একটা ক্যারেক্টার, নূতনকে ডিভোর্স দিয়ে আরেকজনকে বিয়ে করে আর কি। মানে এরকম গল্পটা ছিল, তারপরে আর কি ওর সোশ্যাল বিয়ে ড্রামা টাইপ। সোশ্যাল ড্রামা। খুব ভালো, খুব গ্রাউন্ডেড ছবি। তারপর সংযোগ বলে একটা ছবি আছে। তারপরে জয়া বচ্চনের সাথে, মানে তখনও জয়া বচ্চন হয়নি, জয়া ভাদুরী,
একটা রোমান্টিক ছবি করেছিল। দিস ওয়াজ প্রি জাঞ্জির, আমার এখন নামটা মনে পড়ছে না। গুড়িয়া এই গুড়িয়া হুম গুড়িয়া কোন ছবি? গুড়িয়া। না না, গুড্ডি না, গুড্ডি না, গুড্ডির কথা বলছো? না না, গুড্ডি নয়, আচ্ছা গুড়িয়া নয়, গুড্ডি। আচ্ছা, ওই ছবিটার নাম হচ্ছে গুড্ডি, ওটা ঋষিকেশ মুখার্জির গুড়ি, হ্যাঁ ছবি। হ্যাঁ, গুড়িয়া না আমি। আমি গুড্ডি না, আরেকটা আরেকটা ছবিও করেছিল, রোমান্টিক ছবি। তো এইরকম একটা রোমান্টিক জনারের মধ্যেও অমিতাভ বচ্চন ড্যাবেল করবার চেষ্টা করেছিল সেই সময়, রোমান্টিক ড্রামা, বাট সেটাও ওয়ার্ক করেনি খুব একটা। এন্ড দেন সালিম জাভেদ আসছে তার লাইফে, এবং সেখান থেকে জাঞ্জির হচ্ছে, এন্ড রেস্ট ইজ হিস্ট্রি। তো জাঞ্জিরের ব্যাপারে বলে দেবো যদি, জাঞ্জির তুমি যখন প্রথম দেখেছিলে তোমার কি রিয়াকশন, এবং জাঞ্জিরের হ্যাঁ সাথে তোমার। জাঞ্জির, দেখো জাঞ্জির আমি তো ছোটবেলায় জাঞ্জির দেখেছিলাম, টিভিতে দিত। একটা গান খুব পপুলার ছিল, ইয়ারি হে ইমান মেরি, যেটা প্রাণ সাবের গলায় ছিল ছোটবেলায়। দেখো আমার জাঞ্জির তো আমার দেখে খুবই ভালো লেগেছিল, মানে সেটার তো কোনো কথাই না। এবং ভিলেন ছিল, বলো না, ভিলেনের পুরা শহর মুঝে লয়ন কে নাম সে জানতা হ্যায়। আরে অজিত, 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 অজিত। অজিত লেজেন্ড এরা সব, মানে বলতেও ভালো লাগে। তো রঞ্জিত তো ভালো লেগেছিল ভাই। আমি তোমাকে একটা ফান ফ্যাক্ট বলি, সঞ্জিত কিন্তু অনেকে টার্ন ডাউন করে দেওয়ার পর অমিতাভের কাছে এসেছিল। প্রথমে তার প্রথম ইমেজ ছিল হচ্ছে, মানে প্রথম গেছিল দেবানন্দের কাছে, দেবানন্দ না বলে অনেকের দিয়েছিল। কাছে গেছিল, দিলীপ কুমারের কাছেও গেছিল, হ্যাঁ দেবানন্দের কাছে ছিল, ধর্মেন্দ্রর কাছে গেছিল, রাজকুমারের কাছে গেছিল। এর মধ্যে দেবানন্দ আর রাজকুমারের টার্ন ডাউন করার ইনসিডেন্ট গুলো খুব ইন্টারেস্টিং। রাজকুমার বলেছিল যে একটা সিন আছে অমিতাভ বচ্চনকে মেরে লাইনে ফেলে আসে, তো যেখানে প্রাণ গিয়ে বাঁচায়, বলেছিল যে আমি কখনো, রাজকুমার বলেছিল আমি কখনো ভিলেনদের হাতে মার খাই না। তো ওই সিনটা হ্যাঁ, রাজকুমারের তো আবার ওইগুলো ছিল, হ্যাঁ। আর দেবানন্দ বলেছিল যে ছবিটাতে হিরো কখনো হিরোইনের সাথে কোনো প্রেম করছে না, কোনো রোম্যান্স নেই, কোনো গান গাইছে না। এবং দেবানন্দ ইজ নোন ফর দ্যাট, যে হিরোইনের সাথে একটু প্রেম করবে, একটু ফ্লার্ট করবে। তো সেই কারণে দেবানন্দ টার্ন ডাউন করে। ধর্মেন্দ্র আই থিঙ্ক ডেটস এর ইস্যু ছিল, তাই জন্য করতে পারিনি। তো এরকম বিভিন্ন কারণ ছিল। বাট দেখো তুমি কনভিকশন দেখো ডিরেক্টরে, প্রকাশ মেহরা, সালিম জাভেদ কিন্তু কম্পারেটিভলি নিউ, এবং তার আগে কিন্তু ওরা ওরা কিন্তু এরকম নয় যে ম্যামথ কিছু ব্লকবাস্টার দিয়ে দিয়েছে। সীতা কি অমিতাভ বচ্চনও কোনো সোলো হিট নেই তখনও। অমিতাভ বচ্চন তো তখনও পিকচারে আসেইনি, ঠিক আছে। আমি বলছি যে তখনও তো অ্যাক্টর ফাইনালাইজ হয়নি। আমি বলছি প্রকাশ মেহরা কিন্তু স্টোরি স্ক্রিন প্লেতে কোনো চেঞ্জ করেনি। তখনকার দিনে যেটা হতো যে হিরো বলে দিল মানে আমি চেঞ্জ করে নেবো, তখন কিন্তু সালিম জাভেদ এত বড় বিগ শট হয়নি। তাদের কিন্তু অ্যাডিশনাল রাইটিং এ ক্রেডিট যেত, বা মানে মানে কো রাইটিং ডিরেক্টরের সাথে, মানে রমেশ সিপির সাথে ক্রেডিট ছিল সীতা আর গীতাতে, ঠিক আছে। তো এরকম ক্রেডিট পেতো আর কি, তারা সোলো ক্রেডিট পেতো না রাইটার হিসেবে। তো তখন কিন্তু দে ওয়্যার নট বিগ শটস, বাট মানে কিন্তু প্রকাশ মেহরা কিন্তু ওই কনভিকশনটা দেখিয়েছিল যে না এটাই আমার স্ক্রিপ্ট, আমি এটাই ক্যারেক্টার, আই উইল নট চেঞ্জ ইট উইথ দ্য হিরো। তো সেইটা আর কি করেছিল প্রকাশ মেহরা। তো হ্যাঁ, এবং জঞ্জির আই থিঙ্ক, মানে তখন তুমি 60-70 যদি দেখো কি রকমের সিনেমা হচ্ছে, এবং জঞ্জির টোটালি আলাদা। ইভেন যে হিরোকে আনছে তার প্রেজেন্টেশন পুরো আলাদা। মানে তার সেই ক্যারেক্টারটার একটা ট্রমা আছে, সেই ক্যারেক্টারটার একটা মরালি কনফ্লিক্টেড, মানে এত ইন্টারেস্টিং সিনেমা। এবং কোথাও গিয়ে তুমি যদি দেখো, মানে আমরা না, মানে বলিউড সিনেমার ইতিহাসকে ভাগ করতে পারি। এবং তুমি যদি দেখো, জঞ্জির চেঞ্জড দ্য গেম। সঞ্জিত টোটালি, মানে 50-60s দেবানন্দ, একটা একটা তো 50s একটা এরা ছিল যখন দেবানন্দ, গুরুদার, যেটা নিয়ে আমি আর তুমি খুব কথা বলি, যে বম্বে নোয়ার যে জনরাটা, বম্বে নোয়ার ফিল্ম নোয়ার ইন্সপায়ার, আমি আর তুমি খুব কথা বলতাম। রাজ কাপুর নিজের মতো সিনেমা বানাচ্ছেন, দেবানন্দ বানাচ্ছেন, দিলীপ কুমার বানাচ্ছেন। তারপর 1960s এলো, when রাজেন্দ্র কুমার বিকেম আ হিউজ স্টার, পরপর জুবিলি হিট দিতে থাকে, শাম্মী কাপুর হিট দিচ্ছে, তখন জাংলি আসছে। সেই সময় মিড 60s অনওয়ার্ড রাজেশ খান্নার ওই গোল্ডেন রানটা ছিল। তো তার মধ্যে কি বলবো, লেট 60s থেকে ওই 1969-72 পরপর তার যে 15টা হিটের স্ট্রিক ছিল। তো তারপরে মানে ওই সবকিছুর মধ্যে ইভেন তার আগে কিন্তু ববি রিলিজ হয়েছে ঋষি কাপুরের, যেটা পুরোপুরি একটা টিনেজ রোম্যান্স সিনেমা, ব্লকবাস্টার হয়েছে। তো সবকিছুর মধ্যে রঞ্জিত ড্রপ করে হিট হচ্ছে, মানে ইনক্রেডিবল একটা বিষয়। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি বলতো, তার আগে অব্দি যেটা হচ্ছিল, সিনেমা ওয়াজ দ্য এসকেপিস্ট থিং, উই ওয়ার নট কনফ্রন্টিং দ্য রিয়ালিটি। যে সেই সময় দেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ার এত রিসোর্সেস নেই, সোসাইটি ঠিক অ্যাডাপ্ট করতে পারছে না, লোকেদের হাতে কাজকর্ম নেই, বিভিন্ন জায়গায় করাপশন, ঠিক আছে, ইউথ রেগে যাচ্ছে, বাট আমরা সিনেমাতে সেটা অ্যাড্রেস করছি না, ঠিক আছে। সিনেমা হচ্ছে খুব রোজি এসকেপিস্ট একটা জিনিসপত্র, কাশ্মীরে শুটিং হচ্ছে,
শাম্মী কাপুরের ছবি, রাজেশ খান্নার ছবিতে প্রেম দেখাচ্ছে। উই ওয়ার নট মানে কনফ্রন্টিং দ্য রিয়ালিটি ইন ফিল্মস, বাট যেখান থেকে সালিম জাভেদ এই অ্যাংরি ইয়াং ম্যান ইমেজটা আনছে, সেখানে কিন্তু হিরো কনফ্রন্ট করছে। তুমি দেখবে মানে বিজয়ের চাকরি চলে যাচ্ছে জঞ্জিরে, মানে ও কিন্তু করাপশনের এগেনস্টে লড়তে গিয়ে অজিতের জন্য হি ইজ লুজিং হিজ জব। এবং রিয়ালিটি ছিল সেই সময় কেন বলবি, এখনো রিয়ালিটি। হ্যাঁ, এবং ওখানে একটা জায়গাতে ও জয়া বচ্চনকে বলছে, জয়া বচ্চন বলছে আমি এরকম পর্দা লাগাবো, বলছে হ্যাঁ পর্দা লাগাও যাতে আমি রাস্তাটা দেখতে না পাই, এবং রাস্তায় যে ক্রাইম হচ্ছে, যে উল্টোপাল্টা জিনিসপত্র হচ্ছে, সেগুলো যাতে আমি দেখতেই না পাই, সেরকমই করো, আমি তোমার আঁচলে লুকিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ওই যে রাগটা, ওই যে অ্যাংস্টটা, ঠিক আছে, সেই অ্যাংস্টটা কোথাও গিয়ে বেরিয়ে এলো, এবং সেটাই কোথাও গিয়ে ইউথ রিজোনেট করলো, যেটা পরবর্তীকালে দিওয়ারে রেপ্লিকেট হলো, যেটা ত্রিশুলের রেপ্লিকেট হলো, যেটা কালা পাথরের রেপ্লিকেট হলো। তো বারবার তখন আর কি ওই জিনিসটা আসতে শুরু করলো। নেক্সট 4-5 ইয়ার্স প্রিডমিনেন্টলি আমরা এই জনারটা দেখতে পেলাম। তো যাই হোক, এর পরবর্তী সব থেকে ইম্প্যাক্টফুল ছবিটাতে চলে এসেছে, যেটা হচ্ছে দিওয়ার। দিওয়ার নিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স দেবো যদি বলো? দিওয়ার নিয়ে দারুণ এক্সপিরিয়েন্স, মানে ডায়লগ গুলো তো এখনো, মানে দিওয়ারের ডায়লগ ঘুরিয়ে ফিরিয়ে এখনো সিকান্দারা ইউজ হচ্ছে, ইয়েতে ইউজ হচ্ছে। ইভেন তুমি যদি দেখো দিওয়ারের যে ক্যারেক্টারটা, এই যে টোটাল যে আমরা এখন বলছি আলফা মেন্টেল, এটা নতুন কি করবো, তো আমি তা কবে করে দিয়েছে। তো দারুণ দারুণ দিওয়ার, মানে সিনেমাটা, মানে দেখো তুমি ক্লাস জিনিসটাকে অনেক ভাবে, আমার মনে হয় ইন্ডিয়ান সিনেমাতে ক্লাস দিওয়ারের থেকে বেটার কেউ দেখায়, যে একজন, তুমি সমাজের এমন একজন মানুষকে, মানে যাকে তুমি পিষে মেরে দিচ্ছ, মানে লোকের পায়ের তলা থেকে, সে ফাইট ব্যাক করছে। এটা তো বেসিক্যালি তাই গল্প, এটা পাঞ্চিং আপের গল্প। তো দারুণ, এবং মানে যে ক্যারেক্টারটা ছিল অসাধারণ, মানে আইকনিক, মার সাথে সম্পর্ক, মানে দিওয়ার সিনেমা। আমি এটা লোকে ইয়ার্কি মেরে বলি যে কেজিএফ এর শুরুতে বা শেষে কোথাও গিয়ে সেলিম জাভেদ আর অমিতাভ বচ্চনের হয়ে একটা থ্যাঙ্কস জানানো উচিত ছিল। মানে পুরো যে আর্কটা, মার সাথে আর সম্পর্ক, পুরো জিনিসটা তো দিওয়ার থেকে তোলা, কিছুটা অগ্নিপাত থেকে। হ্যাঁ, না ও তো প্রশান্ত নীল তো বলেইছে, হি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই অমিতাভ বচ্চন 70s ফিল্মস এন্ড অল। আচ্ছা, দিওয়ারে আসার আগে, আমরা মুভি বাই মুভি যাওয়ার আগে, আমি অরিত্র তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। দেখো, এটা তুমি আমি জানি, এটা হয়তো মানে মানে যেহেতু আমি আর তুমি এত ডিপলি কথাবার্তা বলি, তাই সময়, অমিতাভ বচ্চন কিন্তু সময়ের প্রোডাক্ট। তার ব্যক্তিগত ট্যালেন্ট সবকিছু, তার ক্যারিজমা সবকিছু। আচ্ছা, তোমার কি মনে হয়, মানে আমি এটা তোমাকে অনেস্টলি জিজ্ঞাসা করছি, আর্লি 70s-এ, একদম অনেস্টলি উত্তর দেবে, আর্লি 70s-এ ইন্ডিয়ার যে অবস্থা ছিল, ইকোনমি ভেঙে গেছে, বেকারত্ব, ক্রাইম হচ্ছে, সেই সময় মাফিয়াটা উঠছে, অর্গানাইজড ক্রাইম, মানুষের জীবনে প্রচন্ড মানে অসন্তোষ, অ্যাংস্ট, যেটা তুমি বললে, এই সময় অন্য কেউ, ভালো করে শুনবে, অন্য কেউ যদি অমিতাভ বচ্চনের রোলগুলো করতো, সে কি সেই লেভেলের স্টারডামটা পেত? দেখো, এটা বলা খুব মুশকিল, বিকজ এই যে অ্যাংস্টের কথাটা তুমি বলছো, দিস ওয়াজ আ রেকারিং থিম ইন বিনোদ খান্নাস ফিল্মস অলসো। বা সুনীল দত্তও কিন্তু এটা দেখিয়েছে নিজের ছবির মধ্যে। তুমি যদি দেখো, ইভেন সুনীল দত্তেরই ছবি আছে রেশমা আর সেরা, ঠিক আছে, যে ডেকোরেটরকে নিয়ে ছবি বানানো, এই যে বাগি যে কালচারটা, সেটা যে উঠে আসছে, তো বিনোদ খান্নার ছবির মধ্যেও কিন্তু এই থিমটা আমরা দেখতে পেয়েছি। বাট দেখো, এটা কি মানে এটা বলা খুব ডিফিকাল্ট যে ওই সময় ওই ছবিগুলো হয়েছে বলেই হিট হয়েছে, মানে নাকি অন্য সময় হলেও হিট হতো, এটা বলা খুব ডিফিকাল্ট। ঠিক আছে, মানে ধরো যখন যেখান থেকে শাহরুখ খান ধরো 90s-এ যে কারণে পপুলার হচ্ছে, 95 অনওয়ার্ডস, ডিডিএল যে সুপারস্টার ইমেজটা পাচ্ছে, সেই সময় ইন্ডিয়ান ইকোনমি ওপেন হয়ে গেছে, লিবারালাইজেশন হয়ে গেছে। তো শাহরুখ খান যে ধরনের ছবি করছে, ওটার সাথে ইন্ডিয়া সেই সময় যে ফেজে যাচ্ছে, ওটার সাথে ক্লাব হয়ে যাচ্ছে। সেম যেটা অমিতাভ বচ্চনের সাথে হয়েছিল। অমিতাভ বচ্চনের পরে শাহরুখ খানই সব থেকে বড় স্টার। এবার ব্যাপার হচ্ছে, শাহরুখ খানের পরবর্তীতে কিন্তু অনেকেই ওই ফর্মুলাটা, ওই এনআরআই ফর্মুলাটা ক্র্যাক করবার চেষ্টা করেছে, ছবি করেছে, বাট ইট ডিডন্ট ওয়ার্ক। তো এটা কিন্তু বলা খুব মুশকিল যে ওটা অন্য কেউ করলেও যে ওয়ার্ক করে যেত, দ্যাট ইজ অলসো ডিফিকাল্ট টু সে। মানে ওটা একটা কোথাও গিয়ে মানে একটা জিনিস হয়েছে, বুঝলে তো, মানে একটা সালিম জাভেদের রাইটিং, ধরো ইয়াশ চোপড়া বা রমেশ সিপ্পি ডিরেকশন, বা প্রকাশ মেহরা ডিরেকশন, তার সাথে অমিতাভ বচ্চনের ওই ইমেজ। আর অমিতাভ বচ্চনের তুমি পারফরমেন্সের মধ্যেও দেখবে, তুমি যদি শোলে দেখো, জঞ্জির দেখো, ত্রিশুল দেখো, বাকি হিরোরা সেই সময় সমসাময়িক, মানে ইভেন বিনোদ খান্না বলো, বা ইভেন আমি বলছি শত্রুঘ্ন সিনহা বলো বা ধর্মেন্দ্র বলো, যারা আগে অ্যাকশন সিনেমাই করছে, কিন্তু তাদের তুমি অ্যাক্টিং এর পিচ যদি দেখো,
আর অমিতাভ বচ্চনের অ্যাক্টিং এর পিচ যদি দেখো, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। অমিতাভ বচ্চন কিন্তু অনেকটা হলিউডের স্টাইলে অ্যাক্টিং করতো, মানে অনেক কম কথা বলে, একটা ক্লিন্ট ইস্টউড টাইপের একটা ভাইব। সো হি ওয়াজ ডুইং সামথিং এলস, কিন্তু মানে হি ওয়াজ নট ফলোইং, মানে ওভার ড্রামাটিক করলেও কিন্তু মানে ড্রামা জোনের মধ্যে হি ওয়াজ ব্রিঙ্গিং সামথিং ফ্রেশ ইন টার্মস অফ পারফরমেন্স, মানে যেটা কিন্তু ওকে অন্যদের থেকে আলাদা করছে। তুমি দেখে নিও, মানে একটা স্ট্যান্ড আউট ব্যাপার তো আছে। হ্যাঁ, মানে তুমি এই যে ক্লিন্ট ইস্টউডের কথাটা বলে, যখন মানে ক্লিন্ট ইস্টউড আর অমিতাভ বচ্চনকে আমার খুব সিমিলার লাগে, আই থিঙ্ক ওটা তোমারও লাগে এটা, মানে পারফরমেন্স স্টাইল একটা ওই কুল লোক, কম কথা বলে, মানে কথা কম গুলি বেশি, ওই টাইপের একটা ব্যাপার। মানে ক্লিন্ট ইস্টউড 60s এ সাকসেসফুল হচ্ছে সের্জিও লিওনির ইটালিয়ান সিনেমাগুলো করে। তুমি ওই সময়টাও তুমি যদি দেখো, ওটাও কিন্তু কোথাও গিয়ে একটা সময়েরই প্রোডাক্ট, কারণ লেট 60s থেকে আরে অ্যাল পাচিনোর তো একটা ইন্টারভিউ আছে, দেখবে অ্যাল পাচিনো বলে যে আমি তো 70s এ উঠেছি গডফাদার থেকে প্রাইমারিলি, বাট আমি যদি আগে আসতাম আমি হিরো হতে পারতাম না। দ্যাট টাইম ওয়াজ দ্যাট চেঞ্জিং টাইম, যে স্টুডিও বন্ধ হয়ে যাচ্ছে, রোমান্টিক ছবি হচ্ছে না, মিউজিক্যাল ছবি বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিউ এজটা শুরু হচ্ছে, নিউ এজ হলিউড, নিউ ডিরেক্টররা আসছে, কপোলা, তারপরে ওইদিকে সবাই নতুন যারা ওই সময় ব্রায়ান ডি পালমা আসছে, তারা একটা ধরনের ছবি করছে, সেই ছবিটার মধ্যে অ্যাল পাচিনো কোথাও ফিট করছে, তো সেইখান থেকে ওই ইমেজটা বাজে। তো ইটস মানে বলা খুব মুশকিল, মানে ওটা মানে প্রত্যেকেই আর কি আমার মনে হয় সুপারস্টারটা সময়ের বাই প্রোডাক্টই কাইন্ড। হ্যাঁ, কারণ তা না হলো তুমি যদি দেখো অমিতাভ বচ্চন যদি 60s এ আসতো, আমি মাঝে মাঝে এগুলো ভাবি, কারণ আমি এটা নিয়ে খুব ফ্যাসিনেটেড। অমিতাভ বচ্চন যদি 60s এ আসতো, তাকে ইনএভিটেবলি অন্য রকমের সিনেমা করতে হতো, যেটার জন্য কিন্তু অমিতাভ বচ্চন ফিট নয়। মানে যে ধরো যে সিনেমাগুলো শাম্মী কাপুর করেছে, লাইট হার্টেড, রম কম, মানে অমিতাভ বচ্চন ডাজন্ট ফিট দেয়ার, আমরা বলতে পারি এখন সেটা, মানে উইথ দ্য বেনিফিট অফ হাইন্ডসাইট। তো এই যে জিনিসটা, যে একটা লোক একটা সময় এসছে, এবং তুমি যে সমাপতনের কথাটা বললে, কোইন্সিডেন্সের কথাটা, তো এই যে সেলিম জাভেদের লেখা সোসাইটি প্লাস অমিতাভ বচ্চনের পার্সোনাল অবভিয়াসলি ট্যালেন্ট তো ছিল, ক্যারিজমাটা ছিল, তো সবকটা মিলিয়ে একটা ওই লেভেলের ফেনোমেনা হচ্ছে। আর আরো একটা ব্যাপার দেখো, এই খালি অ্যাংরি ইয়াং ম্যানের কথাটা লোকে বলে, কিন্তু এটার সাথে আমি ডিসএগ্রি করি। আমি যেরকম বললাম যে প্রথমে উনি থ্রিলারে ট্রাই করেছেন, থ্রিলার গুলো হয়তো অত সাকসেসফুল হয়নি, রোমান্টিক ছবিগুলো অতটা সাকসেসফুল হয়নি, তারপরে অ্যাংরি ইয়াং ম্যান আসছে। বাট তুমি যদি দেখো 78 79 অনওয়ার্ডস ও কিন্তু শিফট করছে আবার, এবং কিন্তু প্রথমে মতো একটা সিনেমা করছে কমেডি, এবার কিন্তু কমেডির দিকে ঢুকছে। তুমি দেখো আমার একবার অ্যান্থনি ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম ওয়্যার হি ডিড কমেডি হিমসেলফ। তার আগে অব্দি কিন্তু তুমি দেখবে, তুমি যদি দেবানন্দের সিনেমা দেখো, খুব ভালো ছবি, আমাদের জনি মেরা নাম, ঠিক আছে, বা যে কোনো ছবি তুমি দেখো, দেবানন্দের দেখো, শাম্মী কাপুরের দেখো, রাজেশ খান্নার দেখো, একটা কমেডিয়ান ক্যারেক্টার থাকতো, যাকে যে কমেডিটা করতো, সে হিরো সাইড কিক হতে পারে বা কিছু হতে পারে, বাট দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট ট্র্যাক অলটুগেদার, সেপারেট ট্র্যাক, যেটা মেন গল্পকে কোনোভাবে সার্ভিস করতো না। অমিতাভ বচ্চন মোস্ট প্রবাবলি ইজ দ্য ফার্স্ট হিরো ইন আ মাসালা ফিল্ম যে পুরোপুরি কমেডি করছে। না, এর আগে অমিতাভের আগে শাম্মী কাপুর তো করেছে কমেডিটা, তো শাম্মী কাপুর কি বলতো, মানে ওটা এটা একটা কাইন্ড অফ, আমি কিরকম বলবো, মানে আমি শাম্মী কাপুরটা ইজ মোর অফ লাইক মানে একটা পার্সোনা, যে ছ্যাবলামো করছে, বাট একদম আমরা যেটা একদম নো ননসেন্স কমেডি, সেই পুরো কমেডিটা কিন্তু অমিতাভ বচ্চন শুরু করেছিল। তুমি যদি দেখো সেটা ঋষিকেশ মুখার্জির মতো, ঋষিকেশ মুখার্জি যে ছবি বানাচ্ছে মিডল অফ দ্য রোড, সেই ছবিতেও কমেডি করছে। আবার একটা মনমোহন দেশাই যে আমার একবার অ্যান্থনি বানাচ্ছে, পুরো আউট অ্যান্ড আউট একটা মশালা, তার মধ্যে পুরোপুরি কমেডি করছে, পুরোপুরি ছ্যাবলামো করছে। একটা সিন আছে খুব ফেমাস, তুমি দেখেছো কিনা, আয়নার সামনে, কিন্তু না মারা इसलिए तेरे को बोला दारू मत पी, अब क्या, अब दवाई लगाने का। ইভেন আমরা যদি আমার একবার অ্যান্টনির আগেও যাই, তুমি দেখো শোলেতে জায়ার ভিতর কিন্তু যথেষ্ট পরিমাণে কমেডিক ব্যান্টার্স আছে। হ্যাঁ, ধর্মেন্দ্র ক্যারেক্টার একটা ফাঙ্কি ক্যারেক্টার, ইয়ের ক্যারেক্টারটা মানে পোকার ফেস, কিন্তু ওখানেও কিন্তু মানে কমেডিটা কিন্তু আছে, মানে শুধু অ্যাংরি ইয়াং ম্যান কিন্তু অমিতাভ বচ্চনকে বলা উচিত না। হ্যাঁ, বাট আমি তবু বলবো এই থেকে বেশি শুরু হচ্ছে, মানে লেট 70s থেকে, মানে পুরো আউট অ্যান্ড আউট, যেটাকে আমরা একটু কাইন্ড অফ স্ল্যাপস্টিক জোনের মধ্যেও বলতে পারি, সেটা কিন্তু তখন থেকে শুরু হচ্ছে। মানে তারপরে কিন্তু কনজিকিউটিভলি তুমি যদি দেখো মনমোহন দেশাইয়ের অন্য ছবিতে বলো, বা প্রকাশ মেহরার সারাবিতে বলো, বা কুলিতে বলো, বা মার্দে বলো, এগুলোতে কিন্তু কন্টিনিউয়াসলি হি ইজ ডুইং কমেডি। মানে পুরো আলাদা আলাদা সিন থাকতো যেখানে অমিতাভ বচ্চন উইল ডু কমেডি, এবং ড্রাঙ্কার্ডের যে রোলটা, মানে মদ খেয়ে বাওয়াল করছে, এরম টাইপের যে রোল, এগুলো অমিতাভ বচ্চন দারুণ করতে পারতো। তো ওই জিনিসপত্রগুলো ওখানেও কিন্তু একটা সে নিজের মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করছে, কিন্তু মানে ফিক্স থাকছে না আর কি, জনরাটা কেউ চেঞ্জ করছে কমপ্লিটলি।
তো ইনক্রেডিবল। এবং আমরা স্টারডামের কথা বলি, মানে এখন হয়তো অনেকে মানে বুঝতেও পারবে না অমিতাভ বচ্চন কত বড় স্টার ছিল। হুম। মানে তুমি সবচেয়ে বড় স্টার এখনকার, তাকে 10x দিয়ে গুণ করলেও হয়তো 70-তে অমিতাভ বচ্চনের কাছাকাছি যাবে। মানে আমি আমি এটা আমি জানি না তুমি দেখেছো না, আমি ভিডিও বানিয়েছিলাম 1-1.5 মাস আগে, যে বিগেস্ট স্টার অফ অল টাইম। আমি সেখানে বলছিলাম যে অমিতাভ বচ্চন যেটা করেছে, যে একটা কালেকটিভ সোসাইটি, একটা ধরো সেই সময় ইন্ডিয়ার পপুলেশন যাই ছিল 70-80 কোটি, সেইখানকার একটা কালেকটিভ ভয়েস, যে আমরা যেগুলো বলতে পারছি না, আমাদের এগেনস্টে যে ইনজাস্টিস গুলো হচ্ছে সোসাইটি, পলিটিক্যাল করাপশন হচ্ছে, মাফিয়া রাজ, কালেকটিভ একটা ভয়েস দেয়। এটা এর আগেও কেউ করেনি হয়তো, মানে গোটা পৃথিবীতেই হয়তো কেউ করবে না। মানে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না জিনিসটা অ্যাকচুয়ালিতে কত বড়। আর ইভেন তুমি দেখো আজকেও যে ছবি হচ্ছে, আজকেও যেগুলো এই প্যান ইন্ডিয়া ছবিগুলো হচ্ছে এত সাকসেসফুল হচ্ছে, এই যে তেলেগু মাসালা, তামিল মাসালা যাই হচ্ছে, দিস অল কেম ফ্রম দ্যাট অনলি। 70s এর ওই অমিতাভ বচ্চনের পিরিয়ডের ওই যে ইমেজটা, ওই যে হিরোর ইমেজ, ওই যে প্লট পয়েন্টস, ওই যে সিনেমার এলিমেন্টস গুলো, ওগুলোই কিন্তু মানে পরে তেলেগু অ্যাডাপ্ট করেছে, তামিল অ্যাডাপ্ট করেছে, এবং গ্র্যাজুয়ালি ওটা আজকে এই যে আজকে রজনীকান্তের যে ইমেজটা, দ্যাট ওয়াজ বরোড ফ্রম অমিতাভ বচ্চন। সেই আই সময় থিঙ্ক তামিল আর ডনের একটা রিমেক করে আই থিঙ্ক রজনীকান্ত বিকেম আ সুপারস্টার। ও ডনের রিমেক করেছে, দিবারের রিমেক করেছে, তারপরে আমাদের আমার একবার অ্যান্থনি রিমেক করেছে, অমিতাভ বচ্চনের প্রচুর ছবির রিমেক চিরঞ্জীবীও করেছে, রজনীকান্ত করেছে, নাগার্জুনাও করেছে, কেউ বাদ দেয়নি। মানে ওখানকার তখন সব হিরো মোটামুটি অমিতাভ বচ্চনের সিনেমা রিমেক করেছে। এ করেছে, আমাদের এনটিআর করেছে, এনটিআর সিনিয়রের কথা বলছি, প্রত্যেকে করেছে। সেই সময় কেউ বাদ দেয়নি, অমিতাভ বচ্চনের সিনেমা সবাই রিমেক করেছে ওরা, বিকজ ও দ্যাট জনরা ওয়াজ ভেরি নিউ না, যেটা সালিম জাভেদ জনরাটা তৈরি করছে, মানে দ্যাট কেম উইথ অ্যাকচুয়ালি এখানে আমির খানের যে মানে কাকা নাসির হোসেন, তার কন্ট্রিবিউশন আছে, বিকজ দিস জনরা ওয়াজ পয়েন্ট বাই হিম অ্যান্ড সালিম জাভেদ উইথ আ ফিল্ম কল ইয়াদো কি বারাত, যে মাসালা, যেটার মধ্যে সব রকমের অ্যাঙ্গেল থাকবে, ইটস লাইক আ প্ল্যাটার, যেটার মধ্যে সব থাকবে, রোম্যান্স আছে, কমেডি আছে, রিভেঞ্জ আছে, অ্যাকশন আছে, থ্রিল আছে, এভরিথিং। তো সেইটা এই যে একটা মাল্টি জনার ছবি আসছে, সেটা তখন পুরো বাকি ইন্ডিয়ার জন্য পুরো নতুন। তার আগে সাউথ তেলেগু ধার্মিক ছবি বানাতো, আমরা এগুলো নিয়ে আগেও কথা বলেছি, মাইথোলজিক্যাল বেস ছবি বানাতো, ঠিক আছে, তামিলেও সোশ্যাল ফিল্মস হতো, ড্রামা ফিল্মস হতো। আর অ্যাকচুয়ালি তুমি যদি দেখো 60s 70s 80s এ মানে তামিল সিনেমাতে প্রচুর ড্রামা ফিল্ম হতো, খালি প্রাইমারিলি ড্রামা সিনেমা হতো, এবং ড্রামা সিনেমা হতো বলেই সেই সময় একটু মানে মানে আমিও নিজেও জানি না তামিল সিনেমায় সেই সময় কারা আছেন, শিবাজি গণেশন এরা তো, শিবাজি গণেশন, জেমিনি গণেশন, তারপরে এমজিআর, ওই সময়টা। এবং সেই সময় তেলেগু এবং তামিল সিনেমার প্রাইমারি সোর্স অফ কন্টেন্ট ছিল বাংলা সিনেমা, যেহেতু বাংলা সিনেমা প্রাইমারি ড্রামা হেভি। উত্তম কুমারের কত সিনেমা রিমেক হয়েছে, এই যে সন্ন্যাসী রাজা, যেটা ভাওয়াল কোর্ট কেসের ওপর, সেটা তো রিমেক করেছে, এনটিআরও করেছে, এমজিআরও করেছে। তারপরে জমালয় জীবন্ত মানুষের রিমেক হয়েছে, বহু ছবির রিমেক হয়েছে, মানে বাংলা প্রচুর ছবির ওখানে রিমেক হয়েছে, পর পর রিমেক হয়েছে, ঠিক আছে। তো এরকম হয়েছে তখন তখন কিন্তু অ্যাকচুয়ালি মানে ড্রামা বেসড কন্টেন্ট বেসড ছবি বেঙ্গল বানাতো, সেখান থেকে রাইটস কিনে তামিল বলো তেলেগু বলো এরা করতো, এবং পরে সেই তামিল তেলেগুতে ওগুলো হিট হলে সেগুলো আবার কানাডা মালায়ালামরা আবার সেগুলো রিমেক করতো। তো অ্যাকচুয়ালি বেঙ্গল ওয়াজ দ্য সোর্স অফ কন্টেন্ট। বাট 70s এ যখন ওই একটা নতুন জনরা ওরা ইনভেন্ট করছে, লার্জার দ্যান লাইফ জনরা, সেটা তখন ইট বিকেম পপুলার। তখন এবার সবাই ওটাকে অ্যাডাপ্ট করা শুরু করছে, তেলেগু নিয়ে নিচ্ছে নিজের মতো করে, তামিল নিয়ে নিচ্ছে, কানাডা নিয়ে নিচ্ছে। ইভেন কানাডা তো দুটো সিনেমার স্ক্রিপ্ট তো সালিম জাভেদ নিজেরা লিখেওছে, দুটো সিনেমাতে ওরা কাজও করেছে, ডাইরেক্টলি স্ক্রিন প্লেতে কাজও করেছে। তো সেইভাবে একটা তখন এবার ওইটা পপুলার হয়ে যাচ্ছে, ওইটা সোর্স হয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে আবার হিন্দি ওইটা নিজেরাই বানানো বন্ধ করে দিচ্ছে, এবং তেলেগু তামিল ওটাতে আরো মাস্টারি পেয়ে যাচ্ছে। এখন তারপরে ওদেরই রিমেক করতে হচ্ছে, উল্টে ওদের রিমেক করতে হচ্ছে, সেটাও একটা সময় এসছে। সো এরকম ভাবে আর কি, মানে এটা একটা খুব ইভলিউশনের ব্যাপার আর কি, মানে এরকম ভাবেই হয়েছে, কখনো কখনো কোথা থেকে জিনিসপত্র এসে মানে ইভলভ করেছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, 1973 থেকে 1983 কুলির অ্যাক্সিডেন্টটা, মানে রঞ্জিত থেকে কুলির অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তারপরে অমিতাভ বচ্চন একটা পলিটিক্যাল ফেজে যোগ দিচ্ছেন, সেখানে স্ক্যান্ডেল ফ্যান্ডেল হচ্ছে, বাদ দিচ্ছি। তিনি যখন ফিরে আসছেন দিয়ে আই থিঙ্ক শাহেনশাহ দিয়ে ফিরে এসেছিলেন, তার কামব্যাক সিনেমা ছিল শাহেনশাহ। তারপরের যে ফেজটায় সেই সাকসেসটা কেন অমিতাভ বচ্চন বক্স অফিস ওয়াইজ বা পপ কালচার ইম্প্যাক্ট ওয়াইজ দেখতে পেলাম না আমরা? কারণ ওই স্টেজটার কিন্তু আমরা একমাত্র অগ্নিপাত বাদ দিয়ে অন্য কোনো সিনেমার কথা কিন্তু এখনকার দিনে মনে রাখি। এটা কি জাস্ট টাইমটা পাস করে গেল?
না ওটা দেখো একটা জিনিস হলো কি যে এইটিজ এ যখন আমরা ঢুকলাম, এবার এইটিজ এ আরো নতুন হিরোরা এলো, ঠিক আছে। প্রথম আর্লি এইটিজ এ এলো, প্রথমে হচ্ছে আমাদের কুমার সঞ্জয় গৌরব দত্ত, এলো, সানি দেওল, তারপর মিঠুন সঞ্জয় দত্ত চক্রবর্তী। এলো, সানি দেওল এলো, মিঠুন চক্রবর্তী আর একটু আগে, এদের থেকে সিনিয়র। অনিল কাপুর এলো। এবার অনিল কাপুর তুমি দেখবে কেরিয়ারের প্রথম দিকে কাইন্ড অফ একটা অ্যাংরি ইয়াং ম্যানেরই সিনেমা করতো, মানে ওই ইমেজটাই ছিল। তুমি যদি মেরি জাং বলে সুভাষ ঘায়ের সাথে একটা ছবি ছিল, মেরি জান ওটা আছে, যদি তারপরে বেনাম বাদশা বলে একটা সিনেমা আছে। হি ইউজ টু প্লে, মানে ও অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনের টাইপের। বা একটা সিনেমা হয়েছিল জোশিলে বলে, দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ শোলে, শোলে কাইন্ড এটা অফ একটা। তুমি আমাকে বলেছিলে ওয়েস্টার্ন ফিল্মে, তুমিই বলেছিলে হ্যাঁ, সানি দেওল হ্যাঁ। হ্যাঁ। তো ওটা সানি দেখা দেওল আর হয়নি। অনিল কাপুরকে নিয়ে, অনিল কাপুর বেসিক্যালি অমিতাভ বচ্চনের রোলটা করছিল, মানে কাইন্ড অফ সিরিয়াস একটা রোল। শেখর মানে কাপুর শোলে was প্রোটোটাইপ আর কি, শোলে প্রোটোটাইপ। শোলে প্রোটোটাইপ। ইভেন এবং ইভেন তুমি দেখো কার্মা সিনেমাটা, কার্মা হ্যাঁ, সিনেমাটাও তো শোলে প্রোটোটাইপ। হ্যাঁ, তুমি এক্স্যাক্টলি। অনুপমকে তুমি গাব্বার সিংহের সঙ্গে অনুপমকে, জ্যাকি শ্রফ আর অনিল কাপুর, ওদিকে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, মানে সবই উৎস ওইটাই। হ্যাঁ, এবার সবই উৎস ব্যাপারটা তেলিং হচ্ছে যাবে অমিতাভ বচ্চন। লেট এইটিজ এ এসে যেটা হচ্ছে, এক তো অ্যাকশনের ওভারডোজ হয়ে যাচ্ছে, মানে আর্লি এইটিজ মিড এইটিজ এ প্রচন্ড অ্যাকশনের ওভারডোজ হচ্ছে, সেটা অডিয়েন্স একটা টায়ার্ড হয়ে যাচ্ছে, এটা প্রথম কারণ। তারপরে কি হচ্ছে, নতুন অনেক হিরো চলে আসছে। এই আমির খান লেট এইটিজ এ ডেবিউ হচ্ছে, সালমানের ডেবিউ হচ্ছে। তার আগে ধরো চাঙ্কি পান্ডে সেই সময় কয়েকটা হিট দিয়েছিল, তো চাঙ্কি পান্ডে আসছে, গোবিন্দা আসছে, ডান্স নিয়ে আসছে গোবিন্দা নিজের সাথে, ঠিক আছে। সঞ্জয় দত্ত খুব ইয়াং, অনিল কাপুর এক ধরনের ছবি করছে, অনিল কাপুর অ্যাংরি ইয়াং ম্যানের সাথে একটু কমেডিও করছে রাম লাখানের মতো ছবিতে। সো তখন কি হচ্ছে, হিরো অনেক বেশি চলে এসছে এবার। অমিতাভ বচ্চনের কম্পিটিশন বেড়ে যাচ্ছে ওর থেকে অনেক ছোটদের সাথে, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে ফার্স্ট জনরা ওয়াজ চেঞ্জিং, বিকজ একটা তো ট্রেন্ড থাকে, তবে জনরাটা চেঞ্জ হয়, ট্রেন্ড চেঞ্জ যেটা হতে থাকে। কায়ামাত থেকে কায়ামাত তাকের পোস্ট চেঞ্জ হচ্ছে, যেটা আমরা জঞ্জিরের ক্ষেত্রে বললাম, সেটা কিন্তু হ্যাঁ, আবার কায়ামাত থেকে কায়ামাত তাক। হ্যাঁ। এবার এইটা হচ্ছে, এটা প্রথম কারণ। সেকেন্ড হচ্ছে কি, এইটিজ একটা খুব খারাপ সময় এসেছিল, যে ফ্যামিলি অডিয়েন্স হলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, বিকজ ভিসিআর ওয়াজ কামিং ইন এন্ড পাইরেসি হচ্ছে, এবং সেই কারণে প্রচুর লোক হলে যাওয়া আচ্ছা বন্ধ করে অবশ্য দিয়েছিল। আমি তো এটা তাহলে আমাদের একটু দর্শককে বলে দেওয়া দরকার। বেসিক্যালি একতা কাপুর আর তুষার কাপুরের বাবা জিতেন্দ্র, হি স্টার্টেড দিস ট্রেন্ড অফ সাউথ, মানে ওই হলিউডের মতো সাউথ ইন্ডিয়ান ফিল্মের বলিউড রিমেকের। তো সেই সময় কি হচ্ছে, যেগুলো জিনিসগুলো খুব রঞ্চি, খুব স্পাইসড আপ হতো, যেটা আমরা এখনো আলোচনা করি, যে দ্য ফিমেল পোর্ট্রেয়ালস ইন ফিল্মস এন্ড এভরিথিং। তো সেই সময় কি হচ্ছে, ওই হিম্মাতওয়ালা অনওয়ার্ডস আর কি, হিম্মাতওয়ালা টোফা, ওই সময়টায়। তো ওই সময় কি হচ্ছে, যেহেতু ওই রকম পোর্ট্রেয়াল হচ্ছে, যেটা কিন্তু তার আগে ছিল না, তার আগে গ্ল্যামারাইজেশন ছিল অন্যরকম ভাবে। এই যে এটা কিন্তু কোথাও গিয়ে একটা বৃহত্তর ফ্যামিলি অডিয়েন্সকে টার্ন অফ করে দিচ্ছে, যেটা আমার কায়ামাত সে কায়ামাত তাক, ম্যায়নে কিয়া প্যার কি আবার ফিরিয়ে আনছে। হুম। কিন্তু মেনে প্যার কিয়া বা কেয়ামত সে কেয়ামত তক ওয়ান অফ সিনেমা, হ্যাঁ। তারপরে কিন্তু সালমান খান কন্টিনিউ করতে পারেনি, আমির খানও কন্টিনিউ করতে পারেনি। ওগুলো ওই একটা ছবিতে অডিয়েন্স এসছে, তারপরে আবার কিন্তু আমির খানও পরপর ফ্লপ দিয়েছে, আর সালমান খানও ফ্লপ দিয়েছে, ঠিক আছে। তখন আমরা কিন্তু নাইনটিজ এ ঢুকিনি, আমি এইটিজ এর কথা বলছি। তো সেই সময়টা এক ভিসিআর চলে আসছে, পাইরেসি হচ্ছে, জনরা যেটা বললাম চেঞ্জ এসছে, অনেক হিরোজ চলে এসছে নতুন। তারপরে যেটা তোমাকে বললাম যে এই সাউথ ইন্ডিয়ান সিনেমা ফ্যামিলি অডিয়েন্সকে টার্ন অফ করে দিয়েছে, সাউথের তেলেগু ডিরেক্টরসরাই হিন্দিতে ছবি বানাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি। অমিতাভ বচ্চন মাঝে ব্রেক নিয়েছে পলিটিক্স এর জন্য, নাম খারাপ হয়েছে, ফেরত এসছে। এবং অমিতাভ বচ্চন কিন্তু আবার তাদের সাথেই কোলাবোরেট করছে যাদের সাথে সেভেন্টিজ এ কোলাবোরেট করতো, মানে মনমোহন দেসাই, প্রকাশ মেহরা। এবং কি হচ্ছে, সেই সময় কিন্তু মানে একটা ডিরেক্টরেরও তো একটা স্প্যান থাকে। এবার সেই সময় মনমোহন দেসাই ওয়াজ ইন দ্য ডিক্লাইনিং ফেজ। তো মনমোহন প্রাইমটা দেসাই, ওভার হয়ে গেছে। হ্যাঁ। তো তখন যে ও ছবিটা করছে তুফান বলে একটা ছবি করছে, সেই ছবিটা ভালো হচ্ছে না। জাদুঘর বলে একটা ছবি হচ্ছে, যেটা বেসিক্যালি আজুবা হচ্ছে, কাজুবা করছে ওই সময়। হ্যাঁ, আজুবা তো শাম্মী কাপুর ডিরেক্ট করেছিল একটু পরে। বাট হ্যাঁ। জাদুঘর বলে একটা ছবি করেছিল, যেটা বেসিক্যালি হচ্ছে যে সাই বাবাকে যে এক্সপোজ করেছিল পিসি সরকার, ঠিক আছে, সেইটা নিয়ে আর কি। আর আমি দেখিনি, এটা আমি কি হ্যাঁ, করে মিস করে দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি জানো না, মানে যে সাই বাবা ছিল ঝাঁকড়া চুল, যাকে মানে হ্যাঁ হ্যাঁ, ওই আমি জানি, সত্যি। আমি কেসটা জানি, পিসি সরকার এক্সপোজ করেছিল, সেটা নিয়ে হ্যাঁ, একটা কন্ট্রোভার্সি হয়েছিল। সে হ্যাঁ। তো বেসিক্যালি ওই ওই রকম টাইপেরই একটা থিমের ওপর জাদুঘর সিনেমাটা হচ্ছে, এবং সেটা তখন চলছে না। তো যাদের সাথে ও কোলাবোরেট করতো, এবার তাদের সাথেও তখন আর মানে তারা ডিক্লাইনিং ফেজে তখন হিট দিতে পারছে না। ওই কারণে একটা ডাউনফল ওই সময় দেখা দিয়েছে। এবার তারপরে একজন ইয়াং ডিরেক্টরের সাথে ওর খুব ভালো টিউনিং হয়েছে, সেটা হচ্ছে মুকুল আনন্দ। মুকুল মুকুল আনন্দের আনন্দ। সাথে অগ্নিপথ করছে। অগ্নিপথ কিন্তু সিনেমা হিসেবে খুবই ভালো, স্কারফেসের কাইন্ড অফ একটা অ্যাডাপ্টেশন, প্লাস বম্বে আন্ডারওয়ার্ল্ডের থেকেও অ্যাকচুয়ালি ইন্সপিরেশন নেওয়া, মানিয়া সুরবে বলে যে একটা ডন ছিল তার থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো ক্যারেক্টারটা। বাট আনফর্চুনেটলি ওটার যে ডাবিংটা করেছিল অমিতাভ বচ্চন যেভাবে,
ভয়েসটা চেঞ্জ করে এবং ক্রিটিসাইজ হয়েছিল সেই সময়, হ্যাঁ। তো সেই সময় ছবিটা কিন্তু চলেনি। তো তারপরে কিন্তু অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চন 90s এ প্রচন্ড বাজে মানে মানে তখন হিট ছবি দিতে পারে। আর্থিক ভাবেও খুব সেটব্যাক এসেছিল, তার কোম্পানি কাইন্ড অফ ব্যাংকরাপ্ট হয়ে যায়। সেটা আরেকটু পরে। আমি বলছি আর্লি 90s এ একমাত্র মুকুল আনন্দের সাথে দুটো ছবি কিন্তু ভালো। একটা হচ্ছে হাম, যেটা থেকে পরবর্তীকালে প্রচুর ছবি হয়েছে, মানে এখন যে তোমার ওই বাসা, ওটা 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 আমি তোমার থেকেই শুনেছি। তো হাম একটা বানাচ্ছে মুকুল আনন্দের সাথে, which was a মানে ভেরি গুড ফিল্ম। ভেরি গুড। আর একটা সিনেমা বানাচ্ছে যেটা হচ্ছে খুদা গাওয়া। খুদা গাওয়া একটা হচ্ছে যেটা মানে হ্যাঁ মানে ওটা তো পুরো আফগানিস্তানের ব্যাকড্রপে, শ্রীদেবী, অমিতাভ বচ্চন, ওটাও সেরা সিনেমা। তো এই দুটো সিনেমা হিট হচ্ছে, কিন্তু বাকি সেরকম ভাবে কিছু ভালো হচ্ছে না। এবং দেন আমি সেগুলো যে হিট হচ্ছে অরিত্র, সেটা কিন্তু 70s এর হিট না, মানে হিট হচ্ছে কিন্তু মানে ইয়েটা কমে গেছে, বেঞ্চমার্কটা কমে গেছে ডেফিনেটলি। আর তখন আরো হিরো চলে এসছে। এবার ধরো 92 তে অক্ষয় কুমার চলে আসছে, অজয় দেবগন চলে আসছে, শাহরুখ খান চলে আসছে, ঠিক আছে, আরো প্রচুর। আর তখন না মানে হিরো প্রচুর লঞ্চ হতো, মানে প্রতি 2 মাস অন্তর অন্তরই কেউ না কেউ হিরো লঞ্চ হচ্ছে। তো টু ক্লাটার্ড প্লাস আরো ভিসিআর চলে এসছে, পাইরেসি হচ্ছে আরো বেশি। তো সবকিছু মিলে না ওই সময়টা অমিতাভ বচ্চনের খুব খারাপ ছিল। তারপরে হি ডিসাইডস টু টেক আ ব্রেক, 5 বছরের ব্রেক নিচ্ছে, নিয়ে ব্যবসায় এবিসিএল, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং তারপরে যখন ফিরছে তখন আর কি অমিতাভ বচ্চন বিশাল ব্যাকল্যাশ ফেস করছে। হ্যাঁ ওই যে ফেভারিট সিনেমাগুলো মানে 97 98 মৃত্যুদাতা, লাল বাদশা, ওগুলো পুরো ডেটেড, মানে ওইগুলো আর চলছে না। আর তখন যেহেতু এত টেকনোলজি আসেনি, বোটক্স হয়নি, অমিতাভ বচ্চনের গাল ফাল ঝুলে গেছে, হিরোইন থেকে ছোট, মনীষা কৈরালা হিরোইন হচ্ছে, শিল্পা শেট্টি হিরোইন হচ্ছে, যেগুলো মানাচ্ছে না ওর পাশে। সেই সময় আমার মনে আছে সূর্যবংশম একটু চলেছিল, ঠিক আছে, সূর্যবংশম যতদূর আমি জানি সূর্যবংশম কিন্তু সেই সময় খুব যে চলেছিল তা না, মানে পরে ওটা কাল্ট হয়েছে ওই সেট ম্যাক্সে। না না না, কিন্তু সূর্যবংশম কিন্তু ধরো কলকাতায় কিন্তু তখন প্রিয়া সিনেমায় বহুদিন চলেছে। সূর্যবংশম কিছু পার্টিকুলার জোনে কিন্তু মানে চলেছিল, মানে কম্পারেটিভলি সেই সময় অমিতাভ বচ্চনের টাইম এত খারাপ যে সেখান থেকে কম্পারেটিভলি সূর্যবংশম বেটার চলেছে। আর ওই সময় একটা ছবি হিট দিয়েছিল, বাট সেটা পুরো ক্রেডিট গোবিন্দার, সেটা হচ্ছে বড় মিয়া ছোট মিয়া। গোবিন্দার পিছে আসছে, কিন্তু ওই সময় মানে গোবিন্দার জন্য আর কি। বাট অ্যাপার্ট ফ্রম দিস অমিতাভ বচ্চনের কোনো ছবি ওই সময়টা চলেনি, যা ছবি করেছে। তারপরে আসছে হচ্ছে যেটা বিগেস্ট কামব্যাক ইন, মানে সবচেয়ে বড় স্টারের সবচেয়ে বড় কামব্যাক, সেটা হচ্ছে দুটো কামব্যাক। একটা হচ্ছে কেবিসিতে, যেটা ফেনোমেনন ছিল আমাদের ছোটবেলায়, এখন লোকে আইডিয়াও করতে পারে না হাউ বিগ ওয়াজ কেবিসি। আর একটা মোহব্বত, পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, অ্যামেজিং স্টোরি। ছিল না ওই ক্যারেক্টারটা, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা ছিল না স্ক্রিপ্টের মধ্যে, তাই? হ্যাঁ, বেসিক্যালি অমিতাভ বচ্চন তখন খুব খারাপ অবস্থা, প্রচুর ধার দেনা হয়ে গেছে। তো অমিতাভ বচ্চন একদিন সকালবেলা গেছে ইয়াশ চোপড়ার বাড়িতে। আচ্ছা, এটা কি মানে হেঁটে গেছিল, তার কাছে গাড়ি ছিল না? হ্যাঁ, হেঁটে হেঁটে গিয়ে এবার ইয়াশ চোপড়াকে বলে যে মানে আমাকে কাজ দাও, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। তো তখন ইয়াশ চোপড়া কিন্তু একমাত্র মানে ওর সময়কার যে পরিচালকরা ছিল তারা সবাই তখন ফেজ আউট করে গেছে, মানে ধরুন রমেশ সিপ্পি নেই, রমেশ সিপ্পি তখন, মনমোহন দেসাই নেই, প্রকাশ মেহরা নেই, কেউই নেই, মুকুল আনন্দ কম বয়সে চলে গেছেন। তো সবকিছু মিলিয়ে এবার লাস্ট রয়েছে আমাদের ইয়াশ চোপড়া এবং তার প্রোডাকশন। এবং ইয়াশ চোপড়া তখন নিজে খুব কম সিনেমা বানাচ্ছে, বানালে শাহরুখকে নিয়ে বানাতো, আর শাহরুখ ওয়াজ দ্য হিরো অফ ইয়াশ রাজ এট দ্যাট পয়েন্ট অফ টাইম। তো যাচ্ছে এবং দিল তো পাগল হ্যায়, ওই ফেসটা দিল তো পাগল হ্যায়, তারপরে হ্যাঁ। আর তো তখনও আদিত্য চোপড়াকে ডেকে বলছে যে তুমি একটা ক্যারেক্টার এখানে লেখো যেটা অমিতাভ বচ্চনকে স্যুট করবে। অ্যাকচুয়ালি মোহাব্বতে ইজ এ অ্যাডাপ্টেশন অফ ডেড পোয়েট সোসাইটি, রবিন উইলিয়ামস। হ্যাঁ, এবং ওখানে রবিন উইলিয়ামসের চরিত্রটা এখানে শাহরুখ খান করছে, ওটাই ছিল প্রিন্সিপালের ক্যারেক্টারটা ছিল না, ওটা পরে ওরা লিখে ইন্ট্রোডিউস করেছে এবং শাহরুখ এবং অমিতাভ বচ্চন একটা টাসেল ক্রিয়েট করেছে যেটা অন স্ক্রিনে লোকে দেখতে ভালো লাগে, যাতে অমিতাভ বচ্চন মানে মহাব্বতে অমিতাভের যে পারফরমেন্স, মানে একটা পারফরমেন্স মানে পুরো কেরিয়ার ট্র্যাজেক্টরি ঘুরিয়ে দিয়েছে। মানে তুমি পাবো অমিতাভ বচ্চনের দুটো কেরিয়ার পাবো অরিত্র, একটা জঞ্জির অনওয়ার্ডস কেরিয়ার, যেটা ইটসেলফ একটা হল অফ ফেম লেভেলে যাওয়ার কেরিয়ার, তারপরে 2000 এর পরে লোকে 3টে জাতীয় পুরস্কার পাচ্ছে, মানে এক্সট্রা অর্ডিনারি। তারপরে তো অমিতাভ বচ্চন ব্ল্যাক করছে ভানসালির সাথে, তারপরে প্রচুর, তারপরে তো মানে এবার কি হয়েছে, যখন একবার ওই হিরোর ব্যাগেজটা চলে গেছে তখন হি ক্যান প্লে উইথ এনিথিং,
কোন Even ছবি তুমি বলছো? দেখো পিঙ্ক। পিঙ্ক তো অনেক পরে, পিঙ্ক অনেক পরে। হ্যাঁ, আমি বলছি সেই সময় ইনিশিয়ালি বিরুদ্ধ বলে একটা ছবি আছে, বিরুদ্ধ, যেটা ডিরেক্ট করেছিল হচ্ছে সঞ্জয় মাঞ্জরেকর, এইসব। বিরুদ্ধটা আমার দেখা নেই। আমার মনে হয় ওই সময় একটা সিনেমা খুব ভালো লাগে, যেটা মানে ওটা একদম পুরো মহাভারতের পরপরই আসছে, যেটা ওই হাইস্ট টাইপের ছিল, থ্রিলার আঁখে বলে, যেটা অর্জুন রামপাল, পরেশ রাওয়াল, দারুণ সিনেমা ওটা। ওটাতে অমিতাভ বচ্চন ভিলেন ছিল। ভিলেন করেছিল। তো হুম। ওই সময়টাও মানে আচ্ছা, ইয়ে তুমি এই সিনেমাটা রাবিনা ট্যান্ডনের সাথে আক্স সিনেমাটা দেখেছো? আর্কস ওয়াজ ভেরি এক্সপেরিমেন্টাল, খুব বাট আর্কস, ভালো সিনেমা, মানে এটার কথা কেউ বলে না। আর্কস হচ্ছে রাকেশ ওমপ্রকাশ মেহরা, যিনি ভাগ মিল্কা ভাগ রং দে বসন্তি হ্যাঁ, 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 বানিয়েছেন, ওমকারা। ঠিক আছে। ওমকারা বলছি, রাঙ্গে বসন্তি। হ্যাঁ, রাকেশ ওমপ্রকাশ মেহরা, দিল্লি 6, সেই ডিরেক্টরেরই বানানো। তো তো তারপরে Arcs যে সিনেমাটা তুমি বলো খুব খাকি, খাকিটা অমিতাভ বচ্চন ব্রিলিয়ান্ট। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। এবং খাকি হচ্ছে দেব বলে একটা ছবি আছে, দিস ভেরি লেস টকড অ্যাবাউট ফিল্ম। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি, ফারদিন খান ছিল। ও বাবা, দেখেছি। পারভেজ খান ছিল এবং কারিনা কাপুর ছিল, ওম হ্যাঁ। পুরী ছিল। মানে অ্যাকচুয়ালি গোবিন্দ নিহালির আর্ধে সাথে অমিতাভ বচ্চনকে ভেবে লিখেছিল, জানো তো। তো আর্ধে আচ্ছা, সাথে জানতাম না এটা। ওরা তো অঙ্কুরই করেছিলেন। হ্যাঁ, ওম পুরী করেছিল, বাট ইট ওয়াজ সাপোজ টু বি মেড উইথ অমিতাভ বচ্চন, বাট আনফর্চুনেটলি হয়নি। সো গোবিন্দ নিহালি অলওয়েজ ওয়ান্টেড টু কাস্ট অমিতাভ বচ্চন ইন রোল অফ আ পুলিশ অফিসার, তো সেটা দেবে উনি করেছিলেন আর কি। না, তুমি যদি ভাবো সেই সময় কেরিয়ার, মানে তুমি বললে আমি এখন মানে মানে কল্পনা করা ছাড়া কোনো ইয়ে নেই। তুমি আর্লি 80s, আর্লি সাথে আই থিঙ্ক 81-এ এসেছিল। সে যদি ওই রকম একটা মানে আর্ট হাউস ফিল্ম, যেখানে পপ এবং অমিতাভ করলে সেটা একটা কমার্শিয়াল ভ্যালু থাকবেই, ব্যাপক হতো কিন্তু, হেভি হতো। হেভি হতো। মানে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা অগ্নিপাথে এসছে, সেটা হয়তো আর্ধশাস্ত্রেতেই চলে আসতো। হ্যাঁ, হ্যাঁ, 100%। ইভেন আমার মনে হয় কি শক্তিতেও, শক্তি বলে একটা সিনেমা আছে না, যে দিলীপ কুমার অমিতাভ বচ্চন, শক্তি। হ্যাঁ, 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 ওই একবারই তো করেছিল। ওটাতেও যে পারফরমেন্সটা ছিল আউটস্ট্যান্ডিং। আচ্ছা, অরিশ, এবার আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। অমিতাভ বচ্চনের কেরিয়ারটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা পোস্ট 2000 আর একটা হচ্ছে 73 থেকে 2000। তুমি তিনটে করে সিনেমা, প্রথমে হচ্ছে এই যে ফেজটা, প্রথম যেটা অ্যাংরি ইয়াং ম্যান ফেজ, যেটা মানে সুপারস্টার ফেজ, তারপরে হচ্ছে ক্যারেক্টার অ্যাক্টর ফেজটা। তুমি তিনটে করে সিনেমা, আমি তিনটে ডিফিকাল্ট আমি জানি। তিনটে বলা খুব ডিফিকাল্ট। তো আমি যদি আমি ফার্স্ট পেজটা থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি আমি রাখবো হচ্ছে একে, দিবারকে তো রাখবোই অবশ্যই। দিবার, ত্রিশূল, কালা পাথর, দিবার, ত্রিশূল, কালা পাথর, জঞ্জির, চারটে হলো। আর একটা আমি রাখবো হচ্ছে আমি আমার একবার অ্যান্থনিকে রাখবো। শোলে বাদ। আমি আমি অ্যাকচুয়ালি দেখো সালিম জাভেদেরই চারটে হয়ে যাচ্ছিল, ওই জন্য আমি ভালো মনমোহন দেসাইয়ের এখান থেকে একটা রাখি। আচ্ছা, না মানে শোলে শোলে হ্যাঁ, মানে ব্যাপারটা কি বলতো, শোলের ক্ষেত্রে না আমার যেটা মনে হয়, যেহেতু আমি আর তুমি ওয়েস্টার্ন ফিল্ম টিল্ম নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেছি, মানে শোলের অ্যাপিলটা আমার, মানে এটা আমি তোমার মানে থট পছন্দ পারছি, মানে অ্যাপিলটা একটু কমে যায়, এটা ফ্যাক্ট। আমি যে পরিমাণে ঘাটাঘাটি করেছি। আর পোস্ট 2000, পোস্ট 2000 এ বললে পিঙ্ক ডেফিনেটলি থাকবে, পিকু থাকবে, পিকু, পিঙ্ক, ব্ল্যাক, ব্ল্যাক থাকবে বানসালির সাথে। ইভেন আমি আজকেও রাখবো, আজকেও রাখবো আমি আজকে টপ 5 এ রাখি। হ্যাঁ, মানে আজ সিনেমাটা যারা দেখেনি, জেনুইনলি আন্ডাররেটেড একটা সিনেমা, গো অ্যান্ড ওয়াচ। ওটা অ্যাকচুয়ালি মনোজ বাজপেয়ীর পারফরমেন্স আরো ভালো, মানে বচ্চনকেও ছাপিয়ে যায় অ্যাকচুয়ালি ওটাতে। তো ওটা আবার ওই মনোজ বাজপেয়ীর ওই প্রাইমটাই আসছে, ওই সাথিয়া, তারপরে শুল, ওইটা আবার মানে ওই পেজটাই ঢুকে যাচ্ছে। হ্যাঁ, কি কি বললাম? পিকু বললাম, পিঙ্ক বললাম, পিকু বললে, পিঙ্ক বললে, ব্ল্যাক বললে, আখ বললে, চারটে হয়েছে। খাকি, খাকি, খাকি। আচ্ছা, ধরো আমরা তো হলিউডে দেখি ইয়ে করছি, আমি আজকে রাখবো না, আমি সরকারকে রাখবো, সরকার, সরকার 1। হ্যাঁ, ওটা তো বেসিক্যালি গডফাদার, বেসিক্যালি গডফাদার, বেসিক্যালি গডফাদার। আচ্ছা অরিজ, আমি লাস্টে আরেকটা কথাই বলবো। আমরা দেখতে পাচ্ছি হলিউডের একটা সিলভেস্টার স্ট্যালন থেকে শুরু করেছে, 70-80 বছর বয়সে অ্যাকশন ট্যাকশন করছে, এবং কালকি 2898 এডিতে
অমিতাভ বচ্চনের পারফরমেন্স কিন্তু সব থেকে বেশি প্রশংসা পেয়েছিল। অশ্বত্থামার যে ক্যারেক্টারটা, মানে যারা কম বয়সী, যারা অমিতাভ বচ্চনকে সেই মানে তার প্রাইমে দেখেনি, তারাও কিন্তু দেখে মজা পেয়েছে অ্যাকশন ট্যাকশন করে। এবং প্রভাসও জায়গা ছেড়েছেন, মানে সেই ক্রেডিটটাও দিতে হবে। তো আরেকটা কি আমরা দেখতে পারি, মানে একটা অশ্বত্থামার একটা মানে স্পিন অফ বা কিছু, মানে আরেকটা রান কি আছে? না দেখো, আমার মনে হয় বলতো, আমার মনে হয় যে ওনাকে যদি ডেডিকেট করে পুরো ওনাকে সেন্টারে রেখে একটা ছবি বানানো হয়, তাহলে আমার মনে হয় সরকারের মতো ছবি বেটার। বিকজ দেখো, অ্যাংরি ইয়াং ম্যান বা এই যে অ্যাকশনটা না, লোকে ভুল ধারণা আছে। লোকে ভাবে কি বলতো যে মানে এই যে অ্যাকশন ইমেজটা মানে যে ছবির মধ্যে প্রচুর অ্যাকশন আছে, এটা কিন্তু নয়। তুমি যদি দিওয়ারে দেখো, দিওয়ারে কিন্তু অ্যাকশন আছে অ্যাকচুয়ালি কম। অ্যাকশন ওই ডকের একটা ফাইটে আছে এবং ক্লাইম্যাক্সে আছে, এবং ক্লাইম্যাক্সে তো অ্যাকচুয়ালি চেস, মানে ইটস এ চেস। আর তুমি যদি ত্রিশূল বলো বা এইগুলো দেখো, এই সময় কিন্তু মানে অ্যাকশন করছে, কিন্তু এরকম নয় যে মানে শোলেতে প্রিডমিনেন্টলি অ্যাকশন আছে, বাট বাকিগুলোতে কিন্তু যে মানে পুরোটাই অ্যাকশন করে যাচ্ছে তা কিন্তু নয়। ইটস অ্যাবাউট দ্য ইমেজ, হাউ ইউর ক্যারিং ইট। এবার আমার মনে হয় কি, বুড়ো বয়সে একটা সরকারের মতো ছবিতে হয়তো অ্যাকশন নিজে ফিজিক্যালি করছে না, বাট ইমেজটা কিন্তু অ্যাংরি ইয়াং ম্যান, মানে রাম গোপাল বর্মা কিন্তু ওই এসেন্স ইথসটাকেই ধরছে। তুমি যদি দেখো, ওটা তো ওই সরকারের ক্যারেক্টারটা তো মানে হেভিলি ইনফ্লুয়েন্স বাই বালা সাহেব ঠাকরে। হ্যাঁ, মানে তুমি দেখো, গডফাদার থেকে গল্পটা নিচ্ছে, বালা সাহেব ঠাকরের ক্যারেক্টারটাকে নিচ্ছে এবং দিয়ে ক্লাব করছে। মানে ইটস বিকামিং অ্যামেজিং। মানে যখন অমিতাভ বচ্চন বসে আছে এরকম করে চা খাচ্ছে এরকম ভাবে প্লেটে ঢেলে, লকটা পড়ে, হ্যাঁ ঠিক আছে, বা একবার করে এরকম করে বলছে, বা একটা সিন আছে দেখবো ওকে অ্যারেস্ট করে নিয়ে যায়, তা একদম পাথর মারে, ও হাত তুলে দাঁড় করায় যে করো না। মানে এই যে মোমেন্ট গুলো, এটা কোনো মানে এটার তো যে ড্রামা, এর যে ড্রামাটিক ভ্যালু কোনো যে কোনো বড় অ্যাকশন সিনের থেকে বেশি, অনেক বেশি ইম্প্যাক্ট। আচ্ছা, আমার কেন জানি না মনে হয়, আমি জিজ্ঞাসা করলাম, আমি জানি না তুমি সিনেমাটা দেখেছো না, জন ওয়েনের শেষ সিনেমা ছিল হচ্ছে শুটিস্ট বলে, ঠিক আছে, দেখেছো হয়তো, যেখানে জন ওয়েনের মানে মানে হি ইজ প্লেইং অ্যান এজিং গান ফাইটার যার ক্যান্সার হয়েছে, ঠিক আছে, এবং মানে ঘটনাচক্রে জন ওয়েন যখন শুটিং করছেন তারও ক্যান্সার ছিল এবং হি ডাইড শর্টলি দেয়ার আফটার, ঠিক আছে, তার ওটাই লাস্ট সিনেমা হয়। তো আমি অমিতাভ বচ্চনকে এরকম একটা এজিং, ওরকম একটা হিটম্যান টাইপের, মানে আমি আমি হলে গিয়ে 3 বার দেখতে যাবো, মানে আমি ওরকম একটা কিছু দেখি। লাস্ট আমার মনে আছে, পুরী জগন্নাথ বলে একজন ডিরেক্টর আছে, যিনি এর আগে রাম গোপাল বর্মার অ্যাসিস্ট্যান্ট ছিলেন একটা সময়, শিবার সময়। তো পুরী জগন্নাথ সাউথে এক সময় তেলেগুতে খুব বড় ডিরেক্টর ছিলেন, খুব বড় বড় হিট দিয়েছে ওখানকার স্টারদেরকে নিয়ে। তো হি মেড আ ফিল্ম উইথ অমিতাভ বচ্চন কল বুদ্ধা হোগা তেরা বাপ, 2011 অতটা ভালো লাগেনি। হ্যাঁ, বাট দ্যাট ওয়াজ দ্য ফিল্ম যেখানে ওই অ্যাকশন ইমেজটাকে দেখিয়েছিল যে অমিতাভ বচ্চন অ্যাকশন করছে। বাট আমি না পার্সোনালি, যদি তুমি আমাকে বলো, আমি ওটা মানে দেখতে চাই না। মানে মানে অমিতাভ বচ্চন অ্যাকশন করছে, মানে ইভেন ব্রহ্মাস্ত্রতেও করছে, ওই পাওয়ার টাওয়ার ছাড়ছে, এ করছে, আমি না মানে খুব একটা এনজয় করি না ওটা দেখতে। ব্রহ্মাস্ত্র তো আমি আমি ইয়েটা দেখে বললাম, মানে কালকি টু এইট না, ব্রহ্মাস্ত্র তো সিনেমা হিসেবে খুব ভালো ছিল। ইভেন কালকি তো যখন করছে, দেখো আমি বুঝতে পারছি যে হি ইজ নট ডুইং ইট হিমসেলফ, ইটস আ বডি ডাবল, ঠিক আছে। সো আই এম নট গেটিং দ্যাট হাই। মানে মানে আমাকে একটা, আমি বলছি তো যে সরকারে যে জাকির হোসেন বলে একজন অ্যাক্টর আছে, ঠিক আছে, যাকে রাম গোপাল বর্মা খুব নিত, এখনো করেন, খুব নাম করা অ্যাক্টর। ও আসছে একটা, যেটা আর কি মানে সিন, যে মানে আমি ড্রাগস এর বিজনেস করবে কিনা এবং ওকে না বলে দিচ্ছে। তো ওখানে যখন ওকে বলে যে मैं ड्रग्स का धंधा नहीं करूंगा, তারপর পজ নেয়, পজ নিয়ে বলে और तुझे भी करने नहीं दूंगा। এবং তারপরে রাম গোপাল বর্মা পিছন থেকে মিউজিকটা শুরু করে, গোবিন্দা 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 গোবিন্দা। এইটার যে ইম্প্যাক্ট না, তার জন্য তোমাকে বডি ডাবল দিয়ে গ্রাফিক্স দিয়ে ফাইট করবার দরকার নেই। ওই ইম্প্যাক্টটা ডায়লগে দিয়ে দেবে। ওটা ওইটা 10 গুণ ইম্প্যাক্ট ওইটাতে আছে। তাকি একটা জাস্ট ঝলকে বললো যে मैं तो करूंगा नहीं लेकिन तुझे भी करने नहीं दूंगा। অ্যাবসলিউটলি। আচ্ছা অরিত, আমি তোমাকে লাস্টে একটা কথাই জিজ্ঞাসা করবো, যেহেতু অমিতাভ বচ্চনের কথা হচ্ছে। দেখো আমাদের মানে ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়াতে না, গ্লোবালি স্টারডাম 2 রকমের আসে, ঠিক আছে, একটা যেটা ধরো তোমার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক বা কালচার স্পেসিফিক, আর একটা হচ্ছে যেটা অনেক বেশি অল এনকাম্পাসিং। আমাদের ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, উত্তম কুমার আছেন বাংলাতে, তামিলে অনেক বড় বড় স্টার এসছে, তেলেগুতে অনেক বড় স্টার আছে, প্রত্যেকটা ভাষাতেই এসছে, এখনো আছে, আগেও ছিল, বাংলাতেও আছে দেবতাজিটা। সবকিছু ধরে আমি বলছি, অমিতাভ বচ্চন কি সব থেকে বড় স্টার? এইটা বলা খুব ডিফিকাল্ট। এটা না না, এটা বলতে হবে তোমাকে, এটা বলতে হবে। দেখো, আমার যদি আমাকে পার্সোনালি বাঙালি হিসেবে জিজ্ঞাসা করো, ঠিক আছে, আমি একটা ঘটনা শুনেছি, ঠিক আছে। হ্যালো, বাইরে কলকাতায় কিন্তু অমিতাভ বচ্চনের মন্দির আছে। তাই নাকি? এটা আমি হ্যাঁ, জানতাম না।
এখন গুগল করে দেখো, ফেমাস জিনিস সেটা, কোথায় আছে? গুগল করে দেখো। যারা জানে না অমিতাভ বচ্চন মন্দির, গুগল করে দেখুন কলকাতাতে, ফ্যাসিনেটিং। না আমি যেটা বলতে চাই দেবো, যদি মানে আমাকে যদি বাঙালি হিসাবে জিজ্ঞাসা করো তুমি, আমি একটা ঘটনা শুনেছি, ঠিক আছে? তো মানে একজন, মানে তিনি এখন আর বেঁচে নেই, বাট একটা মানে বন্যা হয়েছিল না কলকাতায়, একটা বন্যা হ্যাঁ, হয়েছিল। 1979 ফ্লাডের কথা বলছো, যেটা জন্য হ্যাঁ ভারতের ম্যাচ হতো, বিখ্যাত ঘটনা। তো বলিউডের টিমের সাথে কলকাতার টিম ম্যাচ খেলেছিল, এবং তখন কিন্তু অমিতাভ বচ্চন নিজের পিকে, মানে হচ্ছে এরকম স্টারডাম কেউ দেখেনি অ্যান্ড অল এভরিথিং। কিন্তু একটা ঘটনা আছে যে অমিতাভ বচ্চন যখন দাঁড়িয়ে আছে এবং উত্তম কুমার স্টেডিয়ামে এন্ট্রি নিচ্ছে, তখন কলকাতা স্টেডিয়ামে যে রিয়াকশন, অমিতাভ বচ্চন তাকিয়ে দেখছে যে ভাই কোথায় এসেছি, ঠিক আছে? না সেটা, না এটা গল্প না, এটা 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 সত্যি হওয়ার চান্সই 99%। কারণ দেখো মানে মানে উত্তম কুমারের ওই সময়টায় 1979 হয়েছিল, মানে উত্তম কুমার একদমই শেষ এবং তার বয়সও বেশি নেই, এবং তিনি কিন্তু ওই নায়কোচিত রোল আর করছেন না। তো ওই রিয়াকশনটা মানে ওই রিয়াকশন স্বাভাবিক। এবং তারও আগে তুমি যদি মনে করে দেখো, তো আমি যে ডট গুলো কানেক্ট করে দিচ্ছি, 1976 ওই কন্ট্রোভার্সিটা হচ্ছে ওই মহিষাসুর মর্দিনী, যেটা উত্তম কুমার পাঠ করেছিলেন, তার জন্য তিনি ব্যাকল্যাশ খেয়েছিলেন। তারপরে তিনি কাইন্ড অফ যেহেতু ব্যাকল্যাশের জন্য একটু গুটিয়ে যান, তো হতে পারে, আমি ডট কানেক্ট করে বলছি, অ্যাবসলিউটলি হতে পারে। না আমি এই ঘটনাটা এই কারণে বললাম যে তার মানে বেঙ্গলের কাছে তখনও উত্তম কুমার বেশি, মানে যখন অমিতাভ বচ্চন নিজের পিকে আছে তখন তখন। আমরা এখনো বেশি হয়তো কালচারাল, এবার সেম জিনিসটা আমি তাহলে এনটিআর এর ক্ষেত্রেও বলতে পারবো, যে হয়তো ওদের কাছে এনটিআর বেশি পপুলার কম্পেয়ার টু। তো এইভাবে না, ওই জন্য বলা যাবে না, এটা রিজন স্পেসিফিক ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো ওটা বলে দেওয়া খুব ডিফিকাল্ট যে মানে অমিতাভ বচ্চনই শ্রেষ্ঠ স্টার, এটা বলা খুব ডিফিকাল্ট আর কি। হ্যাঁ বলো, হ্যাঁ না না বলো বলো। তুমি লাস্টে একটা কথা, তুমি অমিতাভ বচ্চনকে ইন্ডিয়ার ক্লিন্ট ইস্টউড বলবে না ইন্ডিয়ার জন ওয়েন বলবে? ক্লিন ডিসপুট বলবো। অসাম। আর তুমি তোমাকে জিজ্ঞাসা করা হলো না, তুমি আমায় কোয়েশ্চেন করে গেলে খালি, আমি ইন্টারভিউ মতো হতো। হ্যাঁ, ইন্টারভিউর মতো হয়ে গেল ব্যাপারটা। আমি বলছি যে পোস্ট 2000 তোমার কি এক্সপিরিয়েন্স, মানে অমিতাভ বচ্চন যখন ওই যে একটা কামব্যাক করছে, অন্য রকমের ছবি করছে, সেই সময়টা আমি অমিতাভ বচ্চনকে প্রথম দেখেছিলাম কেবিসি তে। হ্যাঁ আমি তখন দেখতাম আমার মা বাবারা মানে বলতো অমিতাভ বচ্চন এত বড় স্টার, এই বয়স্ক লোক। তখন অমিতাভ বচ্চনের ওই ফেমাস লুকটা চলে এসেছে, ওই ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে। হ্যাঁ, ওইটা যখন সবে সবে এসে, ঠিক আছে, একটা বয়স্ক লোক নাচানাচি করার কি আছে। আমার তো আইডিয়া নেই এই লোকটা এত বড় ডি। এবং সেই সময় অমিতাভ বচ্চন কিন্তু আরো একটা জিনিস ব্রেক করেছিলেন, যে বড় বলিউডের যারা মানে সিলভার স্ক্রিন স্টার, তারা কিন্তু ছোট পর্দায় কাজ করতেন না। অমিতাভ বচ্চন ব্রোক দ্যাট স্টিরিওটাইপ। তারপরে তো শাহরুখ খান, সালমান খান অনেকে করছে, বিগ বস টিগ বস হচ্ছে। শাহরুখ খানও আই থিঙ্ক কোথায় কি ওই क्या 5V5 से तेज এরকম কিছু করেছিল। সালমান খান রাস্তা দান করতে, যাই হোক। তো আমার প্রথম এক্সপিরিয়েন্স, তারপর আমি শোলে দেখছি, শোলে ফার্স্ট ফিল্ম, হেভি ভালো লাগছে, গান টান গুলো হেভি। শোলেতে যদিও আমার পার্সোনালি ধর্মেন্দ্রর ক্যারেক্টারটা সেই সময়, যেহেতু ওটা অনেক বেশি টকেটিভ একটা ক্যারেক্টার, রিলেট করতে পারতাম। বা তারপরে সঞ্জীব দেখছি, অন্যান্য সিনেমা দেখছি, আমার একবার অ্যান্টানি দেখছি, কালা পাথর দেখছি। কালা পাথরের ওই সিনটা আমাকে ছোটবেলায় খুব হাই দিত, যে শত্রুঘ্ন সিনহা আর ইয়ে একটা ধাবাতে বসে আছে, এবং শত্রুঘ্ন সিনহা চলে আসবে, এবং তারপরে যাওয়ার সময় জাস্ট নিজের বিড়িটা থেকে তুলে নিয়ে ধরিয়ে বিড়িটা ওই সিন ছোটবেলা আমাকে সেই হাই দিত, ঠিক আছে। না না, কালা পাথরে আরো একটা সিন আছে, চায়ের সিন, যে চাটা নিয়ে ওয়েটারটা দাঁড়িয়ে আছে, অমিতাভ বচ্চন বলছে আমার টেবিলে আসবে, শত্রুঘ্ন সিনহা বলছে আমার হ্যাঁ, ওইটাই বলছি তো, ওইটাই তো বলছি। তো তারপরে আর একটা সিন আছে রাকি গুলজারের সাথে, যেখানে পায়ে লেগেছে, ওই সিনটাও দেখবে খুব ইয়ে হয়। কালাপাত্র যারা দেখেননি, খুব ভালো সিনেমা, ভাই সবাই দেখতে পারে। তো তো এই সিনেমাগুলো দেখছি। তারপরে আমি মানে তারপরে আমার ধরো আমার সিনেমা নিয়ে চর্চা হচ্ছে 2015 পর থেকে কনস্ট্রাকটিভলি। তখন আমি পড়ছি, তখন আমি দেখছি যে 1970s ইন্ডিয়ার অবস্থা এরকম ছিল। এই লোকটা কোথাও গিয়ে 70 কোটি মানুষের ভয়েস হয়ে উঠছে। তাই জন্যে এত মানে তুমি দেখো, তুমি ফার্স্টে কি দেখো, তুমি স্টার দেখো। হ্যাঁ, শাহরুখ খান বড় স্টার, হ্যাঁ হিট সিনেমা দিচ্ছে, সিনেমা দেখতে ভালো লাগছে, ফ্যান, ঠিক আছে। তুমি যখন সোশিওলজিক্যাল কারণটা বুঝতে পারো, যে কেন অন্যরাও তো ছিল, কেন এই লোকটাই এত মাথামাতি হয়, তাই না? তো ওই যে জিনিসটা যখন বুঝতে শুরু করলাম, মানে ফ্যাসিনেটিং জার্নি। এবং তারপরে যখন পোস্ট 2000 হলো, যে কামব্যাক ট্রেলটা, ব্যাংক্রাফ্ট হয়ে গেছিলেন, বাড়িঘর মানে গাড়ি টাড়ি বেঁচে দিতে হয়েছিল, হেঁটে হেঁটে যশ চোপড়া স্টুডিওতে গেছিলেন, তারপরে যে কামব্যাক ট্রেলটা,
সেটা ইটসেলফ ফ্যাসিনেটিং। তো আমি আনবিলিভেবল কেরিয়ার, আমার মনে হয় না মানে গোটা পৃথিবীতে এরকম কেরিয়ার কারোর হবে। মানে দুটো ট্রেল আমি যদি বলি, মানে তুমি যদি দেখো দুটো কেরিয়ারই ইন্ডিভিজুয়ালি একটা অল টাইম কেরিয়ার। হ্যাঁ, 1970 থেকে ব্যাপার হচ্ছে কি বলতো, একটা জিনিস মজা ইন্টারেস্টিং ব্যাপারটা কি, যে বাকি তার সমসাময়িক হিরোরা কিন্তু আর কেউ কাম ব্যাক করতে পারছে না। মানে এইভাবে অমিতাভ বচ্চনের মতো বিগ টাইম কাম ব্যাক কিন্তু কেউ করতে পারছে না। মানে বিনোদ খান্না বলো, অমিতাভ বচ্চন কিন্তু একটা পিঙ্কের মতো সিনেমায় নিজে ওই বয়সে সোলো হিরো, যেখানে কোট আনকোট অমিতাভ বচ্চন ফেস, সেখানে হিট দিচ্ছে। সরকারও তাই, সরকারও তাই। সরকারও হুম। মানে এটা এটা কিন্তু অমিতাভ বচ্চনের ইভেন কেন পাটাও তো তাই, পা ব্ল্যাক এগুলো অমিতাভ বচ্চন সেই অর্থে হিরো, মানে হি ইজ সেলিং দ্যাট প্রোডাক্ট। তো আনবিলিভেবল, মানে আমার মনে হয় না এর আগে বা পরে, হ্যাঁ রিজিওনাল লেভেলে উত্তম কুমারও মানে অসম্ভব ইয়ে স্টার ছিলেন। এবং যতদূর আমি জানি উত্তম কুমারের যে ইম্প্যাক্টটা ছিল আমরাও ততটা সেলিব্রেট করি। উত্তম কুমারের এটা কি হয়েছে বলতো, যে ওটা মানে পরের জেনারেশনে যে থেকে যাবে, কেউ ডকুমেন্ট করে রেখে দেবে এবং পরের জেনারেশনকে পাস অন করবে, এই ব্যাপারটা। দেখো আইকন দিয়ে যখন কথা বলছে উত্তম কুমার নিয়ে একটু কথা বলে উত্তম আইকন দিয়ে যখন কথা বলতে ভালো লাগে। না না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আর আমাদের কি হচ্ছে কি ডকুমেন্ট করে সেটা যে পরের জেনারেশনকে বলবো যে ভাই এই লোকটা বিশাল বড় ছিল, এর ইম্প্যাক্টটা কি তোমরা কল্পনা করতে পারছো না, তো সেইটা না হয়নি। আমাদের এখানে কি হয় না, আমাদের এখানে লোকে পুরোনো জিনিসটা ভুলে যায়। ডিএনএটা কোথা থেকে এসছে ওটা নিয়ে কোনো সেলিব্রেশন নেই। আমি উত্তম কুমারকে নিয়ে আমার চ্যানেলে একটা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করেছিলাম, যে উত্তম কুমার ফিল্ম ফেস্টিভ্যাল, ওখানে ডেডিকেটেড কিছু ছবি নিয়ে আমি কথা বলা শুরু করেছিলাম। আমি দেখলাম এত কম ভিউয়ারশিপ আসছে, এবং আমি তখন বুঝতে পারলাম যে, আর এবং আমি একটা ইন্টারভিউ করেছিলাম, অতি উত্তম বলে ছবিটা এসেছিল না, তখন আমি মানে রাস্তায় নেমে ইন্টারভিউ, যে আপনারা উত্তম কুমারকে কিভাবে জানেন। আমি যে খালি নায়কের কথাই বলতে পারছি, আর কিছু মানে বেশিরভাগ ক্ষেত্রে জানে না। লোকে দুটো তিনটে সিনেমার বেশি, লোকে সপ্তপদীটা জানে এই পথ যদি না শেষ হওয়ার জন্য, আর নায়কটা জানে ব্যাস। তো দেখছি বেশি বলতে পারছে না। এবার তখন আমি বুঝতে পারলাম যে আমি যে ফেস্টিভ্যালটা করছি, কিন্তু আলটিমেটলি লোকে সেইভাবে যে অত এটা দেখবে বা কথা হবে সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু এখনো আমি এটাও দেখেছি, বাট এট দ্য সেম টাইম আমি একটু টেলিভিশনের দিকে তুমি যদি তাকিয়ে দেখো, উত্তম কুমারের পুরোনো ছবি কিন্তু টেলিভিশনে বারবার বারবার দেয়, এবং সেগুলো এখনো টিআরপি পায়, এখনো টিআরপি পায়। তো সেটাই আর কি, মানে তো একটা অডিয়েন্স আছে তারা কিন্তু দেখে এগুলো, এখনো তারা ইন্টারেস্টেড, বাট তারা এজেড অডিয়েন্স। বাট নতুন জেনারেশনের কাছে ওই যে ওই লেভেল অফ স্টারডম বা কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ হয়েছে সেটা নিয়ে কোনো পৌঁছায়নি আর। তুমি আজকে একটা ছবির কথা বলছিলে, ওটা নিয়ে একটু বলো না, শাটার আইল্যান্ডের মধ্যে একটা ছবি। হ্যাঁ, আরে দারুণ কেস হয়েছে এটা। এটা পারলে যদি পারো একটুখানি কেটে শর্টসে দিয়ে দিও। তো আমার দিদা, তোমাকে বলছিলাম না বাড়িতে অনেক রিলেটিভ এসছে, তো আমার কার সাথে একটা কথা হচ্ছিল, সামনে দিদা ছিল, আমি ওই আনরিলায়েবল ন্যারেটারের কথা বলছিলাম, ঠিক আছে, তো শাটার আইল্যান্ড, মেমেন্টো এগুলোর কথা বলছিলাম। তখন আমার দিদা হঠাৎ করে বলে একটা উত্তম কুমারের একটা সিনেমা আছে। আমি কি উত্তম কুমারের এরকম সিনেমা? বলে হ্যাঁ উত্তম কুমারের আছে। আমি ছোটবেলায় দেখেছিলাম, আমার দিদার বয়স অনেক, 85 বয়স, ঠিক আছে, ছোটবেলায় দেখতে গেছিলাম। মানে কি বলো, নাম ঠাম ইয়ে করে আবিষ্কার করলাম হচ্ছে হ্রদ। হ্রদ গল্প না, আমি বলছি শাটার আইল্যান্ডের গল্প কি ছিল। লিওনার্দো ডিক্যাপ্রিও মেমোরি হারিয়ে একটা অ্যাসাইলামে গেছে, তার একটা স্পেসিফিক ইনসিডেন্ট হয়েছে, এবং ঘটনাটা তার দিক দিয়ে, যেটা একটা আনরিলায়েবল ন্যারেটার, এবং সে আস্তে আস্তে সেরে উঠছে, এন্ড ইট ইজ টাইড টু স্পেসিফিক ইনসিডেন্ট। বলছি না স্পয়লার হয়ে যাবে, এক্স্যাক্ট সেম গল্প হ্রদে। এবং সেইটা হ্রদ সিনেমাটা বেরিয়েছিল 1954 সালে, এবং সেটা বিমল কর, মানে মানে আমি কতটা মানে র্যাবিড হলে গেছিলাম আজ দুদিনে জানো না। বিমল কর মৌমাছি নাম নিয়ে যিনি লিখতেন, মৌমাছি ছদ্মনাম নিয়ে, তার একটা 1940s এর গল্পের অ্যাডাপ্টেশন, সেটা শাটার আইল্যান্ডের 95% গল্প। ইভেন তাছাড়া মানে আমি যদি এটা, ছবি বিশ্বাস ছিল না ওখানে, মানে বেন কিংসলে ছবি বিশ্বাস ছিল, আর সন্ধ্যা রানী ছিলেন, যিনি মানে কিভাবে বলবো, প্রি ইন্ডিপেন্ডেন্স যে বাংলা সিনেমা হতো 1947-এর আগে, শি ওয়াজ আ বিগ স্টার দেন। মানে কানন দেবী ওই অনওয়ার্ডসটা আমি জানি না দর্শকরা কতটা রিলেট করতে পারবেন। তো কানন দেবী যে সময় আর কি করছেন, বা হিন্দিতে সেই সময় হিমাংশু রায়, দেবিকা রানী করছেন, তো শি ওয়াজ আ বিগ স্টার এট দ্যাট টাইম। ছবি বিশ্বাস ছিলেন। আর উত্তম কুমার কিন্তু তখন মহানায়ক হন। উত্তম কুমার মহানায়ক হয়েছিলেন 1959-এ। আপনারা হয়তো জানবেন, উল্টো রথ বলে একটা ম্যাগাজিন বেরোতো, তো সেই উল্টো রথ ম্যাগাজিনে ফার্স্ট বলা হয় তাকে মহানায়ক, কারণ উত্তম কুমারের যে ফেনোমেনাটা মানে তারা কি কেউ দেখেনি, তাই জন্যে মহানায়ক, ঠিক আছে।
তো সেইটা মানে আসার কিছু নেই অর্জুন, এটা মানে উল্টো 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 রথ দিয়েছিল, এবং সেটাই ফেনোমেনাটা যাওয়ার জন্য। তো মানে এটা তুমি কিন্তু কি এটা বলে কি বলতে চাইলে যারা নিজেরা নিজেদেরকে দিচ্ছে তারা খারাপ করছে? নো নো কমেন্টস, নো কমেন্টস। তো এটা তার আগে আসছে, এটা তার না, তুমি দেখো ভালোই লাগতো কিন্তু পাওয়ার স্টার উত্তম কুমার, খারাপ লাগতো না। যাই হোক, 1955-এ 54-এ তিনি কিন্তু তখন ওই জিনিসটা আসেনি সেই সময় তিনি। এবার তুমি ভাবো না, তুমি রবার্ট নিচামের ওই সিনেমাটা দেখেছো, নাইট অফ দ্য হান্টার? নাইট অফ দ্য হান্টারের কিন্তু একটা উত্তম কুমারের রিমেক আছে, কুহেলি বলে। ও হ্যাঁ, কুহেলি তো দেখেছি, কুহেলি তো অবশ্যই ওটা দেখেছি। নাইট অফ দ্য হান্টারের রিমেক, যেটা একটা ক্লাসিক সিনেমা, হরর সিনেমা আছে। আমি সেদিনই দেখছিলাম রাত্রিবেলা বসে বসে এই হ্রদের চোখ করে। আমি হ্রদ নিয়ে আমার অন্য ভিডিও করা হয় না, আমি এত ডিপে চলে গেছি। সেটা হচ্ছে কায়াহীনের গল্প বলে, যেটা প্রপার একটা নো ননসেন্স হরর ফিল্ম, ইউটিউবে আছে, দেখতে পারে। যে মানে আমরা কি ভাবি, মানে উত্তম কুমারের কোথাও কি এটাই মুন্সিয়ানা স্টার। আমরা আমাদের ইন্ডিয়াতে কিন্তু স্টার হয় একটা স্পেসিফিক টাইপের মাস সিনেমা করে, সেটা শাহরুখ খান রোমান্টিক সিনেমা করছে, অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান করছে, যাই হোক। উত্তম কুমার এইরকম ইন্টেলেকচুয়াল সিনেমা করে, যেটা প্রপারলি কন্টেন্ট ড্রিভেন মহানায়ক হচ্ছে। আমরা ক্রেডিটটা জাস্ট দিই না উত্তম কুমার। না না, উত্তম কুমারও অ্যাকচুয়ালি বিশাল ভার্সেটাইল। মানে তুমি দেখো পুরো আউট এন্ড আউট যে কমেডির কথা বলছি, কত কত কমেডি সিনেমাতে উত্তম কুমারের প্রোফাইলের, কত সিনেমাতে উত্তম কুমার ভিলেন হয়েছে, ভিলেন পরবর্তীকালে। হয়েছে, কমেডি করেছে, থ্রিলার করেছে, ঠিক আছে, শেষ অঙ্কর মতো থ্রিলার করেছে, হরর করেছে, কিছু সুহাস বাকলিং করেছে শীতের মধ্যে, যেটা আগের দিনই বলছিলাম। হ্যাঁ, রোমান্টিক করেছে, ড্রামা করেছে, মানে বিভিন্ন টাইপের ছবি করেছে, বিশাল মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ, এবং এবং সেটা করে কিন্তু মানে এই নয়, মানে আমাদের কি দুটো একটা ডেজিগনেশন হয়ে যায়, যে একজন অ্যাক্টর আর একজন স্টার। অমিতাভ বচ্চনকে, মানে অমিতাভ বচ্চন বলছে, উত্তম কুমার কিন্তু দুটোই মেনটেন করেছিলেন। হ্যাঁ, কন্টেন্টও আছে, সেটা এক্সপেরিমেন্টাল হচ্ছে। হ্রদের মতো সিনেমা, হ্রদ ওয়াজ হিউজ হিট ইন 1954-55, ঠিক আছে, হিউজ হিট। সেটা তুমি ভাবো, সেটা এখনকার দিনে বানালো, ইট উড বি আ সাইকোলজিক্যাল ড্রামা, মানে জোনটা সাইকোলজিক্যাল ড্রামা, ইট উড বি কনসিডার অ্যান এক্সপেরিমেন্টাল ফিল্ম। কোনো বড় স্টার করবেই না, রিস্কই নেবে। অমিতাভ বচ্চন এগুলো করে মহানায়ক হচ্ছে। উত্তম তো কুমার, আমি উত্তম কুমার, হ্যাঁ, উত্তম কুমার এটা করে মহানায়ক হচ্ছে, যেটা আমার মনে হয় না অন্য কোনো ইন্ডাস্ট্রিতে। আমি জানি তুমি এমজিআর এর কথা বলছিলে, এনটিআর সিনিয়র এর কথা বলছিলে, এরা প্রাইমারিলি মাইথোলজিক্যাল সিনেমা করেছিলেন, বাট অ্যাকচুয়ালি কন্টেন্ট ড্রিভেন সিনেমা করে, এবং এই লেভেলের এক্সপেরিমেন্টাল কন্টেন্ট। ইন্ডিয়া তো করেছে, বিকজ ওরা তো অনেক কিছু বাংলা রিমেক করেছে না, তো এখানকার হিট ছবি তো রিমেকও হয়েছে। আচ্ছা, রিমেকটা অরিত্র কিরম হবে, কারণ আমি তো দেখিনি। মানে রিমেকটা তারা কি মানে খুব ফেথফুলি করছে, না নিজেদের মধ্যে আবার এলিমেন্ট ফেলিমেন্ট ঢোকাচ্ছে? কিছুটা তো ডেফিনেটলি চেঞ্জেস মানে করতে, ওদের কালচারাল কনটেক্সটে যাতে সেট করতে পারে। এমজিআরও মানে এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না, সুপারস্টারদের একটা ব্যাপার আছে যে তারা এক্সপেরিমেন্ট করে। এমজিআর তামিলের প্রথম সায়েন্স সুপারস্টার মানে অ্যাকচুয়ালিতে যারা সুপারস্টার হয়, তাদের সেই ইনসিকিউরিটিটা থাকে। হ্যাঁ, এমজিআর কিন্তু তামিল সিনেমার প্রথম সায়েন্স ফিকশন ছবিটা সেই করছে। আচ্ছা, ঠিক আছে, তো মানে তুমি বুঝতে পারছো তখন 1950s হি ওয়াজ ডুইং আ সায়েন্স ফিকশন ফিল্ম, যেখানে অন্য প্ল্যানেটে যাচ্ছে, এ করছে, মানে একই, বাট ওগুলো কিন্তু করছে। হ্যাঁ, অ্যাম্বিশনটা তো আছে, সে একই হতে পারে, হ্যাঁ, অ্যাম্বিশনটা। আমি বলছি এই যে ডাবল রোলের সিনেমা, এই যে রাম আর শ্যাম, ঠিক আছে, যেটা পরবর্তীকালে সীতা আর গীতা হচ্ছে, এই যে রাম আর শ্যামের ওরিজিনটা কোথা থেকে এসেছে? রামুদু ভিমুদু বলে একটা ছবি আছে, যেটা এনটিআর করেছিল, যেটা এমজিআর করেছিল, রামুদু ভিমুদু। তো যে একটা ভাই মানে খুব ফ্ল্যামবয়েন্ট হবে, একটা ভাই একটু মানে কাম এন্ড কম্পোজ হবে, এবং সেটা যেটা দিলীপ কুমার করেছিল রাম আর শ্যামে। তো সেই ব্যাপারটা কিন্তু তুমি দেখবে ডাবল রোলে আজও কিন্তু এটাই চলে। ডাবল রোলে কিন্তু ফর্মুলা এটাই, কিন্তু তুমি দেখবে একটা ভাই খুব অ্যাগ্রেসিভ হবে আর একটা ভাই খুব শান্তশিষ্ট হবে। জুড়ুয়া টুড়াতে ওটার কমেডি ভার্সন করেছিল ডেভিড ধাওয়ান। তো মানে ইভেন আমার যেটা মনে হয়, আমি জানি না তুমি এগ্রি করবে কিনা, যেহেতু অমিতাভ বচ্চন এখানে এত একটু ইন্টেলেকচুয়াল সিনেমা করে তারপরেও বক্স অফিস দিয়েছিলেন, সেটাই কিন্তু কোথাও গিয়ে হিন্দিতে ট্রান্সলেট করতে পারছেন না বলেই তার কিন্তু ফেসটা হিন্দিতে সাকসেসফুল হয়। আমার তাই মনে হয়, কারণ হিন্দির অডিয়েন্স সেই সময় কিন্তু এতটা ইভলভ ছিল না। আমার তাই মনে হয়, কারণ তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ নেই। এবার এছাড়া গল্প আছে, পলিটিক্স হয়েছিল উত্তম কুমারের সাথে, সেসব গল্প আছে, সেসব আমি ঢুকছি না কন্ট্রোভার্সিতে। বাট আমার কিন্তু এই কারণে, মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি সেলিব্রেট করার মতো, যে একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যেটা তুমি একটু মানে সেন্টেন্স জাম্বল আপ করে ফেলেছো। উত্তম কুমার যে হিন্দিতে, মানে দেবজ্যোতি বেসিক্যালি বলছে, উত্তম কুমার যে হিন্দিতে ট্রানজিশন করেছিল, ওখানে ছবি করতে গেছিল এবং সেখানে গিয়ে যে ব্যাকল্যাশটা পেয়েছিল সেটার কথা বলছে বেসিক্যালি। হ্যাঁ, শোনা যায় পলিটিক্স হয়েছিল তার সাথে,
মানে ছোটি সি মুলাকাত অনওয়ার্ড, তিনি তো বেশি হিন্দি করেন উনি। কিতাব বলে একটা সিনেমা আছে, আমি ছোটবেলায় দেখেছিলাম, করেছিলেন। তো এইগুলো ইয়ে আছে, অমিতাভ বচ্চনের একটা দেশপ্রেমী বলে মুভি আছে, খুবই মানে ক্যামিও টাইপের। হ্যাঁ ছোট্ট রোল, হ্যাঁ। তো যাই হোক, তো আমার মনে হয় ওই কারণে, যেহেতু হি সাকসিডেড ডুইং ইন্টেলেকচুয়ালি কন্টেন্ট রিচ, মানে এবং সেই সময় রেস্ট অফ ইন্ডিয়া, মানে এটা এখন আমাদের বলতে হাসি পায়, সারা ভারতবর্ষ সিনেমা কোথায় চলে গেছে, বাংলা সিনেমার অবস্থা কোথায়। সেই সময় বাংলা সিনেমা যেহেতু কন্টেন্ট ওয়াইজ এনরিচ ছিল অনেক বেশি ইন্টেলেকচুয়ালি, তো কোথাও গিয়ে উত্তম কুমার কিন্তু, মানে উত্তম কুমার ফেল টু ডাম ডাউন হিমসেলফ, বেসিক্যালি দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। মানে তাকে তুমি যদি দেখো যে ফিমেল সেন্ট্রিক ছবি যে সিনেমাগুলো সুচিত্রা সেনের সাথে করেছে, ওখানে কিন্তু ফিমেল ক্যারেক্টার ইজ সুচিত্রা সেনের নাম কিন্তু উত্তম কুমারের আগে আসতো। হ্যাঁ, সুচিত্রা সেনের নাম কিন্তু মানে ফার্স্ট বিলিং সুচিত্রা সেন পেত, এবং যতদূর আমি শুনেছি, এটা আমি একটা গল্প হতে পারে, যে সুচিত্রা সেনের পারিশ্রমিকও বেশি হতো, আমি শুনেছি। আনবিলিভেবল। তো মানে এরকম স্টার আমার মনে হয় না অরিত্র কোনোদিন আসবে, মানে বাংলাতে উত্তম কুমারও আসবে না, সর্বভারতীয় লেভেলে। মানে ইন্ডিয়া এজ আ কান্ট্রি কালচারটা চেঞ্জ হয়ে গেছে। মানুষ এদেরকে কেন ইয়ে করতো, কারণ মানুষ আঁকড়ে ধরতো, কারণ অন্য কিছু ছিল না লাইফে। ওর মনে হয় না এই স্টারটা আমার লাস্ট হয়তো এসআর কে পেয়েছে, আর সাউথের স্টারটা পাচ্ছে এখন, এরপরে আর এইগুলো দেখতে পাবো না। সাউথের স্টাররাও এখন কিন্তু, এখন জানো তো, এখন হয়ে গেছে কি, যে ওই যে যেটা খালি স্টারডামের বেসিসে চলতো সিনেমা, সেইটা এখন আর হয় না, কোথাওই হয় না। ইভেন শাহরুখ খানেরও যদি ছবি খারাপ হয় তাহলে কিন্তু লোকে দেখবে না, মানে দ্য ফিল্ম হ্যাজ টু বি গুড। এখন কিন্তু অডিয়েন্স পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এই ছিল, আর ভিডিও মানে আর কিছু বলার নেই, মানে দুজন আইকনের কথা আমরা বললাম, অমিতাভ বচ্চন এবং উত্তম কুমার। এরা মানে এরকম স্টার আমরা দেখবো না, মানে এটা আমি বলে দিতে পারি, মানে সোসাইটি নেই আর, ওই ইন্ডিয়ার এক্সিস্ট করে না যেখানে আমরা এই স্টার গুলোকে দেখেছিলাম। যাই হোক, আজকে আমরা এখানে র্যাপ আপ করি আমাদের কনভারসেশন। আজকে অমিতাভ বচ্চনের জন্মদিন। আপনাদের কি এক্সপিরিয়েন্স, ওনার ফিল্মোগ্রাফি আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন, কোন কোন ছবি আপনাদের ভালো লাগে, অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন। তো এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ।